সবাইকে শুভ সন্ধ্যা। আ ভেরি গুড ইভনিং টু অল। আজকের যে আহ, অনুষ্ঠান সেটা স্টুডেন্ট হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেল আয়োজন করেছে এনএসএস এর সাথে যৌথ উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল ইনোভেশন কাউন্সিলের তত্ত্বাবধানে। আজকের অনুষ্ঠান একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতামূলক উদ্যোগ, যার মূল বিষয় হলো ট্র্যাপড ইন ফিড আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। এই বিষয়ে যিনি বক্তব্য রাখবেন তিনি আজকের আমাদের সম্মাননীয় অতিথি অনারেবল রিসোর্স পার্সন হলেন ডক্টর জোহেব ইসলাম। তিনি সোশিওলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ, ঝাড়গ্রামের। আমি প্রথমেই আমাদের এই কলেজের প্রিন্সিপাল এবং আমাদের সমস্ত অনুষ্ঠানের সমস্ত কর্মসূচির মূল উদ্যোক্তা এবং উৎসাহী ব্যক্তি আমাদের প্রিন্সিপাল স্যারকে কিছু বলবার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ সোহিনী ম্যাম। এখানে উপস্থিত আছেন আইআইসি প্রেসিডেন্ট ডক্টর নিবেদিতা আচার্য, কোঅর্ডিনেটর আইকিউএসি, এবং আমাদের যে সেল সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেল সুমনা ম্যাডাম, সোহিনী ম্যাডাম দুজনই কোঅর্ডিনেটর, এবং অন্যান্য আমাদের যারা অত্যন্ত সক্রিয় সদস্য প্রচুর প্রোগ্রাম করছেন। আজকে জোহেব ইসলাম স্যার আমাদের রিসোর্স পার্সন আছেন, রানী ইন্দিরা দেবী গার্লস কলেজের ঝাড়গ্রামের, উনি সোশিওলজির অধ্যাপক। আমার প্রিয় এনএসএস এর ভলেন্টিয়ার আছেন, এনএসএস এর কোঅর্ডিনেটর পৃথা ম্যাডাম, শিবাজি স্যার হয়তো আছেন এখানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। দীর্ঘদিন ধরে এই সেলটি অত্যন্ত সুনামের সাথে এবং দক্ষতার সাথে বিভিন্ন রকমের কর্মসূচি অফলাইন অনলাইনে করে যাচ্ছেন। তার জন্য আমার তরফ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। প্রতিদিন কিছু না অন্তত প্রত্যেক সপ্তাহে প্রায় 9 করে প্রায় 17টা মতো ইভেন্ট ওনারা করতে চলেছেন। এই সেলটি কর্মকাণ্ড ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স পার্সনদের সঙ্গে যোগাযোগ করা, তাদেরকে আনা ফিজিক্যাল মোডে, বিভিন্ন সার্ভের কাজ করা, ওয়ার্কশপ, সেমিনার, ইনভাইটেড লেকচার, সো মাল্টিফ্যাসেটেড প্রোগ্রামস অর্গানাইজড বাই দিস ডিপার্টমেন্ট। যে রিসোর্স পার্সন তাকেও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনার ব্যস্ততার মধ্যে আপনার বক্তব্য রাখবেন। স্টুডেন্টদেরকে বা ভলেন্টিয়ার যারা আছেন, ইভেন টিচারদের, প্লিজ ইন্টারাক্ট উইথ দ্য রিসোর্স পার্সন। এবং এটুকু আশা রাখি যে খুবই মনোজ্ঞ একটি অনুষ্ঠান বা আলোচনা সূচি হবে, এবং আমাদের আগামী দিনে জওহেব স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের কলেজে ফিজিক্যাল মোডে আসার জন্য। আমার তরফ থেকে, পরিবারের তরফ থেকে আপনাকে আহ্বান জানাই। এটুকু বলে একটা মানে একটা ভালো অনুষ্ঠান হোক এটা কামনা করে, এবং যারা ভলেন্টিয়ার তাদেরকে বলবো শুধু শোনা নয়, ইন্টারাকশন সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কতখানি ফিডব্যাক পাওয়া যাচ্ছে, যিনি বক্তব্য রাখছেন তারটা কতখানি নিতে পারলে, এবং সেখান থেকে নিজেদের মনে যে প্রশ্ন গুলো আসবে সেগুলোকে করা। তো আমি সবসময় জোর দিই অবশ্যই তার বক্তব্য এবং তারপর ইন্টারঅ্যাক্টিভ সেশন, তাহলেও যিনি বলছেন তার মধ্যে একটা হবে যে না সত্যি যাদের জন্য বললাম তারা কতখানি পারসিভ করতে পারলো, এবং ইট ইজ নট দ্য ওয়ান ওয়ে ট্রাফিক, সেখান থেকেও কিছু প্রশ্ন আসবে। এইভাবে পুরো অনুষ্ঠানটা একটা সুন্দর আলোচনা সভা হবে, এটুকু আশা রেখে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমি ইনস্টিটিউশনাল ইনোভেশন কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর নিবেদিতা আচার্যকে কিছু বলবার জন্য অনুরোধ করব। নিবেদিতা আচার্য মহাশয়া আমাদের সমস্ত অনুষ্ঠানের পেছনে তার প্রচুর উদ্যোগ এবং উৎসাহ রয়েছেন। নিবেদিতা ম্যাডাম যদি কিছু বলেন। হ্যাঁ ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম। Okay, so first of all, many thanks, Shoini ma'am, for giving me the opportunity. আমাকে ইনভাইট করার জন্য আমি সেলের সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ করব। প্রথমেই যেটা একটা চমৎকার সাবজেক্ট ভাবা হয়েছে। আমি যখনই টপিকসটা দেখলাম, আমাকে সুমনা ম্যাম পাঠিয়েছিলেন, দিস টপিক ইজ এ ভেরি পার্টিনেন্ট ইস্যু। And I'm very grateful to Dr. Islam for accepting our invitation. আজকের দিনে অ্যাকচুয়ালি স্টুডেন্টসদের যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, this is actually leading to so many issues. So this is the first thing, I congratulate the cell for taking the initiative of thinking about this. এটা খুব ইউনিক আইডিয়া। আর একটা যেটা ভালো লাগছে, এই সেলের সব মেম্বার্সরা along with the NSS Unit 1 and 2 অনেকগুলো ইনোভেটিভ থিংস দে আর থিঙ্কিং। আমাদের এক ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিলে যখন
যখন আমি ডেটা আপলোড করছি, অ্যাকচুয়ালি দ্য প্রসেস ইজ গোয়িং অন, অ্যান্ড মেনি থ্যাঙ্কস টু অল অফ দ্য মেম্বার্স ফর গিভিং দ্য রিপোর্টস অ্যান্ড প্রিপেয়ারিং সো নাইসলি দ্য রিপোর্টস। আমি রিপোর্টসগুলো দেখছিলাম। দিস সেল হ্যাজ টাচড মেনি অ্যাসপেক্টস অফ দ্য ডে টু ডে লাইফ leading to innovation and design, যেটা ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল অফ মিনিস্ট্রি অফ এডুকেশনের অবজেক্টিভের মধ্যে পড়ে। So many thanks, and I can also see many enthusiastic students of NSS which are very close to me, and other students also. Sir যেমন বললেন যে you should interact with the resource person Dr. Islam, who is a eminent person in this field, and sociology, although we don't have this subject in our say curriculum, but this is very close to the social aspects and you should take the benefit of that. So with these words I would like to congratulate again the NSS units 1 and 2 as well as the students health welfare and psychological counseling cell for organizing the event, and finally our principal sir, without whom any event will be say incomplete without providing the sincere thanks and gratitude for his all inspiration, all thanks, and all the way that you go ahead. I am always there behind you, which is the main motive of, I can say, the head of the institution. So many thank you, sir, for being with us for the institution. So with these words I would like to request for the technical session to Shoini ma'am. Many thanks again to the coordinators, members of the cell and the unit. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর আমি এনএসএস ইউনিটের অন্যতম কোঅর্ডিনেটর ডক্টর পৃথা গোস্বামীকে কিছু বলবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সোহিনী ম্যাম। গুড ইভিনিং সবাইকে। আমি প্রথমেই ওয়েলকাম করতে চাই আমাদের রিসোর্স পার্সন ডক্টর ইসলামকে। ওয়েলকাম স্যার। I would also like to welcome our respected principal sir and IIC president madam, my colleagues and my dear students. আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলোচনার জন্য আর কি প্রস্তুত হয়েছি। অবশ্যই ডক্টর ইসলাম আমাদেরকে বলবেন প্রথমে, কিন্তু আমার মনে হয় ইন্টারাকশনটাও খুব দরকার আমাদের সবার এখানে, কারণ এটা একটা সত্যিই খুব কনসার্নিং বিষয় এখন। মানে সোশ্যাল মিডিয়া বলো বা এই যে আমাদের যে ইন্টারফেস যেগুলো আমরা বিভিন্ন ব্যবহার করি, যে পাওয়ারফুল টুলস গুলো ব্যবহার করি ফর কানেক্টিভিটি অ্যান্ড নলেজ, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় মানে কাজের জন্য দরকার একদম। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো কি হচ্ছে আজকাল আমাদের জীবনটা ডমিনেট করে ফেলছে। আমরা ওইটার মধ্যে বেশি ইনগ্রসড হয়ে যাচ্ছি রাদার দেন আমাদের লাইফটাকে ফিল করার ব্যাপারে। তো আমার মনে হয় ইট ইজ রিয়েলি ভেরি ক্রুশিয়াল দ্যাট উই পজ, উই রিফ্লেক্ট অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন লাইন বিটুইন ইউজ অ্যান্ড মিসইউজ। এইটা মনে রাখতে হবে। এবং আমি সমস্ত স্টুডেন্টকেই বলবো খুব মন দিয়ে শুনতে। সাথে এনএসএস ভলেন্টিয়ার্স যারা তোমরা রয়েছো তাদেরকে আমি বলবো যে তোমরা নিজেরা যেমন শুনবে, সাথে কিন্তু এটাও বুঝবার চেষ্টা করবে যে সমাজের মানুষকেও তোমাদেরকে ভাবাতে হবে। তোমরাও ভাববে এবং তাদেরও ভাবাবে। কারণ আমি দেখেছি আমাদের আশেপাশে বিভিন্ন যে স্লাম এরিয়া গুলো রয়েছে যেখানে মানুষ হয়তো মানে খেতেও পাচ্ছেন না ঠিকভাবে, সেখানেও কিন্তু বাচ্চাদের হাতে আমি দেখেছি সারাক্ষণ ওই স্ক্রিনটা চলছে। এবং তারা সারাক্ষণ তার মধ্যেই ডুবে রয়েছে। মানে সে মাঝবয়সী বাচ্চা, বেশি বয়সী, তারা সারাদিন ওইটার মধ্যে মানে ডুবে রয়েছে। এই যে একটা অ্যাডিকশন, এটা তাদের জন্য কতটা ভালো বা মন্দ, এটা কিন্তু আমাদেরকেই এনএসএস এর পক্ষ থেকে তাদের কাছ অবধি জানানোর জন্য যেতে হবে। এবং সেই কারণে তোমাদের এখানে আরো মন দিয়ে কিন্তু এই বিষয়টাকে আত্মস্থ করতে হবে, যা আজকে স্যার বলতে চলেছেন। তো আমি বেশি বক্তব্য না রেখে স্যার মানে রিকোয়েস্ট করব সেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আই উইশ দ্য ইভেন্ট আ গ্রেট সাকসেস। থ্যাংক ইউ পৃথা ম্যাডাম, অনেক ধন্যবাদ। এবার আমি চলে যাব সরাসরি আজকের মূল বিষয়ে। আমি আমাদের সম্মাননীয় অতিথি অনারেবল রিসোর্স পার্সন ডক্টর জোহেব ইসলামকে অনুরোধ করব যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার প্লিজ। ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। উপস্থিত প্রিন্সিপাল স্যার এবং আমার শ্রদ্ধেয় স্যার এবং সহকর্মীবৃন্দকে আমার
অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই প্ল্যাটফর্মটি দেওয়া হয়েছে আজকে বলার জন্য। আমি ছুটিতে বাড়িতে আছি, অ্যাকচুয়ালি মুর্শিদাবাদে রয়েছি। এখানে ইন্টারনেট কানেক্টিভিটি খুবই স্লো। আপনারা জানেন যে বিগত কিছু ঘটনার কারণে ইন্টারনেট গতিবিধি খুব রেস্ট্রিক্টেড করা হয়েছে এখানে। তো হয়তো আমার ভয়েস ক্লিয়ার আসছে কি, আমি একটু জেনে নিতে চাইছি আমার কি কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যালো। হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি। ওকে ওকে। পৌলমী ম্যাডামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি প্রথম আমাকে জানিয়েছিলেন যে বিষয় সম্পর্কে কোনো রিসোর্স পারসন খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি যদি কাইন্ডলি একটু সময় দেন। আমি তখন ভেবে বলেছিলাম ঠিক আছে, আমি এই বিষয়ে একটু বলবো। ওকে, আমি কথা না বাড়িয়ে শুরু করি সরাসরি। আমি দুটো বহুল প্রচলিত এবং ফেমাস কোটেশন দিয়েই শুরু করব। প্রথমটি হচ্ছে অভিজিৎ সরকারের অভিজিৎ নস্করের একটি বিখ্যাত উক্তি। তিনি একজন বিখ্যাত লেখক এবং নিউরো সায়েন্টিস্ট, তিনি ভারতীয় লেখক। তার বক্তব্য, ইট ইজ ওকে টু ওন এ টেকনোলজি, হোয়াট ইজ নট ওকে ইজ টু বি ওনড বাই দ্য টেকনোলজি। খুবই সাধারণ বক্তব্য, কিন্তু এর মধ্যেই একটা বাক্যের মধ্যে আজকের যে পরিস্থিতি সেটা তিনি বলে দিয়েছেন যে আমরা টেকনোলজির মালিক হতেই পারি, কিন্তু এটা যেন না হয় যে টেকনোলজি আমাদের মালিক হয়ে উঠছে। কিন্তু বর্তমানে সেটাই সত্যি, সেটা ঘটে চলেছে প্রতিনিয়ত। আরেকটি বক্তব্য, আরেকটি স্টেটমেন্ট আমি দেব। 1973 সালে আমেরিকান আর্টিস্ট রিচার্ড সেরা বলেছিলেন, হোয়েন দ্য সার্ভিস ইজ ফ্রি ইউ আর দ্য প্রোডাক্ট। এটা আমরা অনেক শুনেছি, আমরা ফেসবুক করতে গিয়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপে স্টেটাসে আমরা বহুবার এটা শুনে এসেছি যে যখন সার্ভিস ফ্রি দেওয়া হচ্ছে, কোনো কিছু ফ্রি দেওয়া হচ্ছে, তখন আমরাই প্রোডাক্ট। আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে এই দুটি বিষয় যে কতটা সত্যি তা আমি বলার চেষ্টা করব। আমি ভাবছিলাম যে আমি কিভাবে শুরু করব আজকের বক্তব্য। আমার ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমি রিয়েলাইজ করছিলাম বা ভাবছিলাম যে আমরা হয়তো সরাসরি হিরোশিমা বা নাগাসাকির বোমবার্ডিং দেখিনি, অ্যাটম বোম এবং তার যে রেডিয়েশনের প্রভাব সেটা হয়তো আমরা দেখিনি। কিন্তু আমরা এই জেনারেশন যারা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি, 1990 এর পরবর্তী দশক থেকে মিডিয়ার যে সম্প্রসারণ, গণমাধ্যমের যে সম্প্রসারণ ভারতবর্ষে, এবং তার পরবর্তী সময়ে 2000 সাল পরবর্তী সময়ে যে গণমাধ্যমের যে উত্থান, বিশেষ করে সামাজিক গণমাধ্যমের যে উত্থান, তার যে প্রভাব, তাকে কোনো অংশেই ওই অ্যাটমিক বোমের যে রেডিয়েশনের রিয়াকশন তার থেকে কম ভাবা চলে না। প্রতিনিয়ত আমরা এই রেডিয়েশন বহন করে চলেছি। শুধুমাত্র আমরা আমাদের যে প্রিয় ছাত্রছাত্রী তারাই বহন করছে তা নয়, আমাদের মতো যারা প্রফেশনাল বা আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন বয়সের মানুষ এই প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়ার দ্বারা আক্রান্ত। তার মানে এই নয় যে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র তার নেগেটিভিটি রয়েছে, এরকম ভাবনার কোনো কারণ নেই। অবশ্যই তার পজিটিভ দিক রয়েছে। যে কোনো টেকনোলজিক্যাল ইনভেনশনেরই একটি দুটো দিক থাকে, এক হচ্ছে তার ভালো দিক এবং দুই মন্দ দিক। এখন ভালো এবং মন্দ ডিপেন্ড করে মানুষের চিন্তা ভাবনার উপরে এবং আমরা কিভাবে পারসিভ করি সেই টেকনোলজিকে, কিভাবে আমরা ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে, তার উপর নির্ভর করছে যে সেই টেকনোলজি কতটা সুফলদায়ী হবে নাকি কুফলদায়ী হবে। বর্তমান আজকের যে টপিক, আজকে মূলত আমি একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে এটিকে সাজিয়েছি, যেন স্টুডেন্টদের মধ্যে, আমরা যারা সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এর যে পেছনের মেকানিজম, এর যে পেছনের যে ইঞ্জিনিয়ারিং, এই বিষয়টিকে খুব সহজভাবে বোঝার এবং বোঝানোর বা আলোচনা করার একটু চেষ্টা আমি করছি। বর্তমানে আমরা এটা অনস্বীকার্য বর্তমানে যে একজন শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সের ব্যক্তি, আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবন জগতের একটি ইন্টিগ্রাল পার্ট হিসেবে, আমাদের ডেইলি লাইফের একটি ইন্টিগ্রাল পার্ট হিসেবে সোশ্যাল মিডিয়াকে গ্রহণ করেছি। ব্যক্তি কিভাবে যোগাযোগ রাখে, ব্যক্তি কিভাবে তথ্য গ্রহণ করছে, ব্যক্তির নিজস্ব পরিচিতি কিভাবে গড়ে উঠছে, বা ব্যক্তি তার নিজের সম্পর্কে কি ভাবছে, এই সব কিছুই আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে চলেছে।
এবং হচ্ছে। আমাদের যে মেলামেশার ধরন, নিজেকে প্রকাশ করার ধরন, আমাদের নিজেকে যে চেনার ধরন, বিশেষ করে যখন কিশোর বয়সের ছেলেমেয়েরা প্রথম সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয় বা ব্যবহার করতে শুরু করে, সেই মেলামেশার ধরন অনেকাংশেই আমাদের বা তাদের চিন্তা ভাবনাকে মোল্ড করছে, তাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে। তারা কি দেখছে, কি কতক্ষণ দেখছে, কোন সামাজিক গণমাধ্যমে দেখছে, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার প্রেজেন্টেশনটা একটু শো করে নিই, তাহলে স্টুডেন্টদের এবং আমাদের সকলেরই সুবিধে হবে। প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে ম্যাডাম? একটু বলবেন কেন? ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের যে বিষয় সেটা আমরা কয়েকটি নির্দিষ্ট বিষয়ের গণ্ডির মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখবো। এমন নয় যে এই বিষয় নিয়ে বহুক্ষণ আলোচনা করা যেতে পারে, বহু তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু যেহেতু সময় সীমিত তাই আমি চেষ্টা করেছি বেসিক কতগুলো বিষয় নিয়ে আলোচনা করার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিভাবে আমাদের কমিউনিকেশনকে ডমিনেট করে, আমাদের সেলফ এক্সপ্রেশনকে ডমিনেট করে, আমরা কিভাবে প্রভাবিত হই, এর পেছনে কি কারণ রয়েছে, কেন আমরা এত বেশি পরিমাণে এই সামাজিক গণমাধ্যমের দ্বারা অ্যাডিকটিভ হয়ে যাচ্ছি, কেন আসক্ত হয়ে পড়ছি এই সামাজিক গণমাধ্যমের দ্বারা, এবং এর প্রভাবগুলি কি কি। মূলত এই কয়েকটি বিষয়ের উপরেই আমি কথা বলবো। 2023-এ ওয়াশিংটন পোস্ট একটি স্টেটমেন্ট দেয় যে স্ক্রলিং থ্রু সোশ্যাল মিডিয়া ক্যান বি অ্যাডিকটিভ ইন সিমিলার ওয়েজ টু কোকেইন অর অ্যালকোহল। মানে এটা একদম সত্য, বাস্তব সত্য। আজকে আমরা প্রতিনিয়ত দেখছি বা বুঝছি, আমরা আমাদের ফ্যামিলির মধ্যে দিয়েই আমরা দেখি যে কিভাবে আমাদের ছেলে মেয়েরা, ইভেন বয়স্করা, সমস্ত সামাজিক দায় দায়িত্ব ফেলে রেখে, সমস্ত কাজকর্ম ফেলে রেখে, পড়াশোনা ফেলে রেখে কিভাবে আমরা এর দ্বারা পরিচালিত হচ্ছি। এই ছবিগুলো দেখলেই আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আমাদের আজকের অবস্থা কি। এখন আমাদের একটু বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার যে এই সামাজিক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার অবস্থান কি। মূলত আমরা কতগুলো ধরনের মিডিয়া ইউজ করে থাকি। একটা প্রিন্ট মিডিয়া, এক ধরনের হয় প্রিন্ট মিডিয়া যেটা আমরা প্রিন্টেবল ভার্সনে পাই, যেমন খবরের কাগজ, ম্যাগাজিন, ওয়ালপেপার, এই ধরনের বিষয়গুলিকে প্রিন্ট মিডিয়া বলা হয়। আরেকটা হচ্ছে ব্রডকাস্ট মিডিয়া, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আমরা টেলিভিশনের মাধ্যমে দেখে থাকি অথবা রেডিও ব্রডকাস্টিং এর মাধ্যমে শুনে থাকি। আরেক ধরনের মিডিয়া হয় যেটা ডিজিটাল মিডিয়া। এটি মূলত এর মধ্যেই সমস্ত কিছু পড়ে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট এবং গণমাধ্যম। এখন এই সমস্ত মিডিয়ার একটি মূল উদ্দেশ্য ছিল যে তথ্যকে তার অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। অডিয়েন্স মানে যারা শুনবে বা যারা দেখবে, অর্থাৎ সেখানে রাষ্ট্রের সমস্ত জনগণ হতে পারে বা টার্গেট অডিয়েন্স হতে পারে। এখন যখন রেডিও প্রথম এসেছিল তখন আমরা শুধুমাত্র শুনতাম। এরপরে যখন টেলিভিশনের প্রচলন ঘটলো 90-এর দশকের পরবর্তী সময় থেকে আমাদের দেশে, তখন আমরা শোনা এবং দেখা, অর্থাৎ আমাদের হিয়ারিং এবং আমাদের দেখার যে ক্ষমতা সেটি মারাত্মকভাবে ইনভলভ হলো। এরপরে যখন ডিজিটাল মিডিয়া এলো তখন আমরা দেখলাম আমাদের শোনা, আমাদের দেখা, আমাদের চিন্তা ভাবনার শক্তি, আমাদের কোনো বিষয়কে পারসিভ করা, আমাদের কথোপকথন, আমাদের যোগাযোগ ব্যবস্থা, এই সব কিছু প্রভাবিত হলো ডিজিটাল মিডিয়ার দ্বারা। এই সব কিছু নিয়েই আমাদের মাস মিডিয়া, এই সমস্ত ধরনের মিডিয়াকে একসঙ্গে বলা হয় মাস মিডিয়া। আর এই ডিজিটাল মিডিয়ার মধ্যেই পড়ে আমাদের সোশ্যাল মিডিয়া একটি অংশ। শুরুতেই আমি বলে রাখি যে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি পড়ে। ইন জেনারেল আমরা জানি যে, আমরা সবাই জানি, তবু একবার বলি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যাকে আমরা এখন এক্স বলে চিনি,
স্ন্যাপচ্যাট, এই সমস্ত মানে ইন জেনারেল আমরা যেগুলো বেশি করে ব্যবহার করি তার মধ্যে এই কয়েকটা বিষয় খুব পড়ে, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যান্ড টিকটক অ্যান্ড স্ন্যাপচ্যাট, ইউটিউব অ্যান্ড জিমেল অলসো, এসব কিছুই সামাজিক গণমাধ্যমের একটি অংশ। বলতে কোনো দ্বিধা নেই যে আজকে এই ধরনের গণমাধ্যম আমাদের কমিউনিকেশনকে এবং আমাদের সংস্কৃতিকে প্রতিদিন ট্রান্সফর্ম করে চলেছে। মূলত এই ধরনের গণমাধ্যমের শুরুই হয়েছিল যে কানেক্টিভিটিকে ফস্টার করার জন্য, একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আমরা সকলে মিলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারি, নিজেদের মধ্যে মতামত বিনিময় করতে পারি। কিন্তু যত দিন গিয়েছে আমরা দেখেছি যে এই সামাজিক গণমাধ্যম কিভাবে আমাদের রাজনৈতিক মতাদর্শকে প্রভাবিত করে, আমাদের সামাজিক সম্পর্কগুলিকে প্রভাবিত করছে, অ্যাজ এ কনজিউমার হিসেবে আমাদের যে বিহেভিয়ার তাকে কিভাবে প্রভাবিত করছে, আমাদের মেন্টাল হেলথকে কিভাবে প্রভাবিত করছে, আমরা প্রতিনিয়ত তার সাক্ষী হয়ে চলেছি। বর্তমানে এই সামাজিক গণমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে কতগুলি বিষয় আমাদের সামনে এসেছে, যেমন ড্রুম স্কলিং বা FOMO, ফিয়ার অফ মিসিং আউট। সর্বদাই যেন মনে হয় যে আমরা হয়তো কিছু মিস করে গেলাম, যদি ফেসবুকটা না দেখি, যদি হোয়াটসঅ্যাপটা না দেখি, যদি ইনস্টাগ্রামটা না দেখি, তাহলে হয়তো কিছু মিস করে গেলাম। এই যে একটি উদ্বেগ আমাদের মনের মধ্যে সর্বদা, এই যে ভীতি আমাদের মনের মধ্যে সর্বদা কাজ করে, এই ভয় বা ভীতির থেকেই আমাদের ইয়াং জেনারেশন এবং সমস্ত প্রজন্মের মানুষ আমরা অহরহ অ্যান্ড্রয়েড ফোনটির নোটিফিকেশন চেক করতে থাকি এবং অবিরাম। যদি আমাদের ঘুমের সময় না থাকতো তাহলে হয়তো আমরা 24 ঘন্টা এই নোটিফিকেশন চেক করতে থাকতাম, যার ফলে আজকের সমাজ ব্যবস্থায় ডিজিটাল ডিটক্স নামক যে ধারণা তার প্রচলন বাড়ছে এবং সঙ্গে সঙ্গেই আমাদের যে সাইকোলজিক্যাল এঙ্গেজমেন্ট, সাইকোলজিক্যাল যে ডিসব্যালেন্সমেন্ট, এই বিষয় সম্পর্কেও অ্যাওয়ারনেসের প্রয়োজন হয়ে পড়েছে, যার কারণেই আজকের এই প্রোগ্রামের প্রয়োজনীয়তা। মাস মিডিয়া সম্পর্কে আমি বললাম, এবার একটু বুঝে নেওয়া যাক যে আমরা কখন বলবো যে কোনো একজন ব্যক্তি সামাজিক গণমাধ্যমের দ্বারা আসক্ত। অ্যাডিকশনকে আমরা বলতেই পারি, ডিফাইন করতে পারি যে অ্যাডিকশন ইজ ট্র্যাডিশনালি ডিফাইন্ড অ্যাজ এ ক্রনিক ডিসঅর্ডার characterized by compulsive engagement in rewarding stimuli despite adverse consequences. অর্থাৎ যে কোনো একটি অ্যাকশন যা আমরা বারবার করে চলি, অহরহ করে চলি, প্রতিনিয়ত করে চলছি, আমাদের নিজেদের উপর কোনো কন্ট্রোল থাকে না, আমরা এটা করতে বাধ্য হই, মনের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না, আমরা এই ধরনের যখন আচরণের সাফার করি তখন আমরা বলতেই পারি সেটাই অ্যাডিক্টেড। সেটা হতে পারে অ্যালকোহল, সেটা হতে পারে ইন্টারনেট, সেটা হতে পারে ফেসবুক, বা সেটা হতে পারে ইনস্টাগ্রাম। এখন এই যে অ্যাডিক্টেড, একজন ব্যক্তি অ্যাডিক্টেড কিনা তার কতগুলো বৈশিষ্ট্য গ্রিফিথস 2005 সালে বলে গেছেন। মূলত 6টা বৈশিষ্ট্য বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করে নিই যে কিভাবে আমাদের এই বুঝবো যে আমরা অ্যাডিক্টেড কিনা। বিশেষ করে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলি যে তোমরা এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখবে বা একটু বুঝে নাও। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্যালিয়েন্স, অর্থাৎ আমি আজকের যেহেতু আলোচনা হচ্ছে সামাজিক গণমাধ্যম নিয়ে, আমি অন্য অ্যাডিকশনের কথা বলবো না, আমি সামাজিক গণমাধ্যমের অ্যাডিকশনের কথাই বলছি। যে প্রথম যে পয়েন্টটা হচ্ছে স্যালিয়েন্স, সেখানে মনে হয় যে আমাদের জীবনের মধ্যে, বিশেষ করে যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলছে, সেই সময় আমাদের হাতে মোবাইল এসেছে এবং আমরা নতুন ফেসবুকে লগ ইন করেছি, সাইন আপ করেছি, বা ইনস্টাগ্রাম খুলেছি এবং পোস্ট করতে শুরু করেছি। এই কিছুদিনের মধ্যেই আমাদের মনে হতে শুরু করে যে এই সামাজিক গণমাধ্যমগুলি বা ফেসবুক বা ইনস্টাগ্রামই হচ্ছে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, আমাদের জীবনের সেন্ট্রাল ফোকাস গিয়ে পড়ে ওইখানে। এবং আমাদের যে জীবনের অন্যান্য রোল, একজন ব্যক্তি হিসেবে, একজন পরিবারের সদস্য হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার যে
দায়িত্ববোধ, আমার যে অন্যান্য রেসপন্সিবিলিটিস রয়েছে, এই সমস্ত বিষয়গুলি চলে যায় ব্যাকফুটে, এইগুলি প্রায়োরিটি পায় খুব কম। ফলে প্রথম বৈশিষ্ট্যই হবে যে সারাক্ষণ আমরা কিছু পোস্ট করতে থাকি, সারাক্ষণ আমরা কিছু দেখতে থাকি সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি আমাদের হয়ে ওঠে এই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা বা পোস্ট করা, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুড মডিফিকেশন। কিছুদিন পরে যখন এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের প্রথম দিকের ফেজটা চলে যায় এবং আমরা এই সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হয়ে পড়ি এবং ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে আমাদের মুড সুইং খুব করে। কেন করে? এই যারা কিশোর কিশোরী রয়েছে, যারা কলেজে পড়ছো, তারা এটা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে যে দেখবে যে কোনো একটি পোস্ট আমাকে খুব আনন্দ দিচ্ছে, আমি কোনো একটি পোস্ট করেছি এবং সেই পোস্টে যখন কোনো কিছু কমেন্ট আসে বা লাইক আসে বা লাভ রিয়াকশন আসে বা কোনো হেট রিয়াকশন আসে, তখন সেই পজিটিভ রিয়াকশনগুলিতে আমার মন যেমন আনন্দিত হয়, পুলকিত হয়, একইভাবে যখন কোনো নেগেটিভ কমেন্ট আসে তখন একইভাবে আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, ব্যথা পাচ্ছি। ফলে আমাদের মুড অহরহ প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সঙ্গে সঙ্গেই সুইং হতে থাকে, মুড মডিফিকেশন হতে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য টলারেন্স পাওয়ার। যত আমাদের এই গণমাধ্যমে সময় ব্যয় বেড়ে চলবে, আমরা যত বেশি পরিমাণে এই সামাজিক গণমাধ্যমের, আমি গণমাধ্যম বলছি, যত বেশি পরিমাণে আমি এই সামাজিক গণমাধ্যমের সঙ্গে নিজেকে রিলেট করে ফেলবো এবং সময় কাটাতে শুরু করব, তত বেশি আমার যে টলারেন্স পাওয়ার, আমার যে কোনো কিছুকে ধৈর্য ধরে শোনা বা দেখা বা পড়াশোনা করার যে ক্ষমতা, সেটা কমে আসবে। এর কারণ কি? কারণ হচ্ছে আমার অনেক বেশি সময়, আমার অ্যাটেনশন এই সামাজিক গণমাধ্যমগুলি দাবি করে, ডিমান্ড করে এবং সেটা নেয় আমার থেকে। যার ফলে আমার যে ফোকাস, আমার যে অ্যাটেনশন দেওয়ার যে ক্ষমতা, এবিলিটি, আমার যে মনোযোগ দেওয়ার ক্ষমতা, আমার যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, এটা অনেক কমে আসে। এর ফলে কি হয়? দেখবে যে খুব বেশি খিটখিটে, আমি খুব বাস্তব উদাহরণ দিই, যেমন ধরো যে বাড়িতে হয়তো বাবা বলে গেছেন যে সকালবেলায় তুই গিয়ে বিলটা দিয়ে আসিস, ইলেকট্রিক বিলটা দিয়ে আসিস, বা সকালবেলায় অমুক ওষুধটা নিয়ে আসিস, ফুরিয়ে গেছে। তুমি এতটাই মশগুল হয়ে আছো ফেসবুকে বা ইনস্টাগ্রামের পোস্টে বা তার কমেন্টে যে তুমি বেমালুম ভুলে গেছো, এবং ভুলে যাও, এটাই বাস্তব, আমরা ভুলে যাই। এবং পরবর্তীতে যখন আবার মনে করিয়ে দেওয়া হয় যে কিরে ওষুধটা তো নিয়ে এলি না বা বিলটা দিলি না, তখন আমাদের মেজাজটা দপ করে জ্বলে ওঠে, খুব বিরক্ত হয়ে পড়ি আমরা বাবা মায়ের প্রতি, যে কেন বারবার এক কথা বলছো, পরে এনে দেওয়া হবে। অর্থাৎ আমাদের যে এই ধৈর্য শক্তি, এটা আমাদের কমে আসে। এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উইথড্রল সিমটম। অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে একজন ছেলে বা মেয়ে বা একজন ব্যক্তি প্রচুর পরিমাণে বা অত্যাধিক মাত্রায় এই মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছে, তখন বাবা মা বা আমাদের সিনিয়র গার্জিয়ান যারা রয়েছেন, তারা একটু রেস্ট্রিকশন করার চেষ্টা করেন, যে মোবাইলটা কিছুক্ষণের জন্য নিয়ে নেওয়া হলো বা একটা শিডিউল বেঁধে দেওয়ার চেষ্টা করা হলো। এই সময়ে যেটা হয়, উইথড্রল সিমটমস গুলো দেখা যায়, অ্যাংজাইটি বেড়ে যায়। অর্থাৎ ধরো তুমি মোবাইল নেই তোমার কাছে, তুমি পড়তে বসেছো, দুটো সেন্টেন্স হয়তো পড়েছো, বোঝার চেষ্টা করছো, কিন্তু তোমার মন পড়ে আছে সেই পোস্টে, তুমি যেটা পোস্ট করেছো সকালবেলায়, সেই পোস্টে কি কি, কটা লাইক এলো, কটা লাভ রিয়াকশন এলো, বা কটা কমেন্ট এলো, কে কি কমেন্ট করলো, এই জায়গায় তোমার মন পড়ে আছে। ফলে তুমি সব সময় তোমার মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করে। আর হচ্ছে ইরিটেবিলিটি, অর্থাৎ তুমি সব সময় বিরক্তি ভাব প্রকাশ করবে, তুমি কখনোই মনোযোগ দিয়ে তোমার যে কাজ, তুমি দৈনন্দিন জীবনযাপনের কাজ, সেটা তুমি করতে পারছো না, পারবে না। এটাকে বলা হয় উইথড্রয়াল সিমটমস। তুমি অনেক বেশি পরিমাণে অ্যাংজাইটি শিকার হবে, তুমি অনেক বেশি পরিমাণে স্যাডনেসের শিকার হবে। এরপরে শুরু হয় যেটি ভয়ঙ্কর, সেটা হচ্ছে কনফ্লিক্ট। আমাদের পরিবারের মধ্যে যে রিলেশন রয়েছে, বাবা মায়ের সঙ্গে আমাদের রিলেশন, বা আমাদের ভাই বোনের সঙ্গে রিলেশন, বা পাড়া প্রতিবেশীর সঙ্গে রিলেশন, বন্ধু বান্ধবদের সঙ্গে যে সম্পর্ক, কলিগ, আমাদের যারা সিনিয়র মেম্বার, আমরা যারা বয়স্ক মানুষ, যাদের কলিগ রয়েছে আমাদের, তাদের সঙ্গে যে সম্পর্ক, এই জায়গায় গিয়ে দেখা যায় কনফ্লিক্ট দেখা যায়। কেন কনফ্লিক্ট দেখা যায়? কারণ এই যে কমেন্টস, প্রতিনিয়ত যে কমেন্টস আসে আমাদের ফেসবুক পোস্টে বা ইনস্টাগ্রাম পোস্টে, যে কমেন্ট আসে,
এই কমেন্টস গুলো আমাদেরকে বিশেষভাবে পরিচালিত করে, আমাদের চিন্তা ভাবনাকে সেভাবেই পরিচালিত করে। ফলে এই প্রতিনিয়ত আমাদের মত পার্থক্য, মতবিরোধ হয়েই চলে। প্রতিনিয়ত নিজেকে ঠিক বা সঠিক প্রমাণ করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে আমরা প্রতিনিয়ত বিতর্কে জড়িয়ে পড়ি। এবং আমাদের যে সামাজিক দায়িত্ববোধ, আমি যেটা বলেছিলাম প্রথম দিকে, যে আমরা আমাদের জীবনে যে ওই রিল্যাপস, অর্থাৎ সরি, আমাদের যে প্রথম যে স্যালায়েন্স, যে প্রথম বৈশিষ্ট্য, যে আমরা ফোকাস এরিয়াটা দিয়ে দিচ্ছি সামাজিক গণমাধ্যমে, ফলে আমাদের অন্যান্য সামাজিক দায়িত্ব, আমাদের পারিবারিক দায়িত্বগুলিকে আমি লেস প্রায়োরিটি জায়গায় ফেলে দিচ্ছি। এর ফলে যেটা হয় যে রোল কনফ্লিক্ট হয়। আমরা সমাজতত্ত্বের ভাষায় বলি যে আমাদের ব্যক্তির অনেকগুলো ভূমিকা থাকে। তুমি ছেলে হিসেবে তোমার নির্দিষ্ট কিছু ভূমিকা আছে, তোমার স্টুডেন্ট হিসেবে তোমার নির্দিষ্ট কিছু ভূমিকা আছে সমাজে, তোমার ছাত্র হিসেবে তোমার নির্দিষ্ট কিছু ভূমিকা রয়েছে। এই ভূমিকাগুলি যদি তুমি না পালন করো, তখন দেখা দেবে রোল কনফ্লিক্ট। এবং এই রোল কনফ্লিক্টের ফলেই আমাদের সম্পর্কগুলো, সেটা হতে পারে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, সেটা হতে পারে আমাদের পারিবারিক সম্পর্ক, সেটা হতে পারে আমাদের কিছু সম্পর্ক, এই সমস্ত সম্পর্কগুলো প্রভাবিত হয়। যার ফলে যেটা হয় যে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, আমাদের সম্পর্কগুলি নষ্ট হতে থাকে, ডিস্টর্ট হতে থাকে। এটা হচ্ছে তোমার পঞ্চম বৈশিষ্ট্য। এবং শেষ যে বৈশিষ্ট্য, যেটা আমরা প্রায়ই করে থাকি, দেখবে অনেকেই তোমরা এটা রিলেট করতে পারবে, যে আমরা এই যে অতিরিক্ত পরিমাণে যখন আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি এবং নিজেদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে শুরু করি যে না, আর নয়, অনেক হয়েছে, এবার একটু কোথাও যেন স্টপ করা দরকার, যে আর নয়, স্ক্রলিংটা এবার একটু কমাতে হবে, বা ফেসবুক বা ইউটিউবের ভিডিওগুলো বা রিলস গুলো একটু কম দেখতে হবে, বা ইনস্টাগ্রামের পোস্টগুলো একটু কম দেখতে হবে। এইভাবে যখন আমরা নিজেকে আত্মনিয়ন্ত্রণ করার চেষ্টা করি, হয়তো কিছুদিন আমি নিজেই ঠিক করলাম যে হ্যাঁ, 2 দিন বা আমি এই 7 দিন দেখবো না, বা আমি এই 7 দিন খুব কম দেখবো, কম স্ক্রল করবো। এই যে নিজেকে কন্ট্রোল করলাম, কিন্তু আমি এই কন্ট্রোলটা বেশি দিন করতে পারি না, হয়তো 2 দিন বা ম্যাক্সিমাম 7 দিন। এর পরবর্তী সময়ে যখন নতুন করে আবার আমি ইউজ করা শুরু করি এই সামাজিক গণমাধ্যম, তখন সম্পূর্ণরূপে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সেই সময় আমার নিয়ন্ত্রণ আর আমার কাছে থাকে না। ফলে এটাকে বলা হয় রিলেট। অর্থাৎ এই পর্যায়ে গিয়ে আমি সম্পূর্ণরূপে আমি আবার পুনরায় সেই সামাজিক গণমাধ্যমের দাসত্বের শিকার হয়ে পড়ছি। অর্থাৎ মোদ্দা কথায় এই 6 ধরনের বৈশিষ্ট্য যখন আমি দেখব কোনো ব্যক্তির মধ্যে, বা এর মধ্যে 2-3টেও যখন দেখব, তখন আমি বলতে পারি যে সেই ব্যক্তি বা সেই মানুষটি এই সামাজিক গণমাধ্যমের দ্বারা ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে। সে নিজেকে কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারছে না। এটা তো গেল যে আমরা বুঝলাম যে আমরা কি করে বুঝবো যে আমরা অ্যাডিক্টেড কিনা। এর পরবর্তীতে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে এই যে অ্যাডিকশন, এই অ্যাডিকশনের জন্য কি একজন স্টুডেন্ট বা একজন ব্যক্তি সে নিজেই দায়ী? এর কি পেছনে আর অন্য কোনো কারণ রয়েছে, নাকি আমি আমার নিজের উপর কন্ট্রোল রাখতে পারছি না বলেই আমি এত পরিমাণে অ্যাডিক্টেড হয়ে পড়ছি? বিষয়টা এমন নয়। আমি যেমন দায়ী, তেমন এর পেছনে কিন্তু রয়েছে সুদক্ষ কারিগর, যাদেরকে আমরা বলি সোশ্যাল ইঞ্জিনিয়ার বা সাইকোলজিস্ট, বা এই ধরনের প্ল্যাটফর্মের যারা ওনার, যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ধরনের ইঞ্জিনিয়ার বা সাইকোলজিস্টদের যারা হায়ার করে এবং প্রতিনিয়ত এই নিয়ে যারা রিসার্চ করে যে কিভাবে অ্যালগোরিদমকে ব্যবহার করে আমাদের ব্রেনের মধ্যে ডোপামাইনকে রিলিজ করার প্রসেসটাকে চালু করা যায়। এই ডোপামাইনের যে রিলিজ এবং অ্যালগোরিদম আমি এই পরেই আমার স্লাইডে রয়েছে, আমি ডিটেলসে বলবো। তার আগে আমি একটু বলে নিই যে এটা কিভাবে কাজ করে। এই স্লাইডটি তোমরা একটু যদি মন দিয়ে দেখো, তাহলে আমরা বুঝবো যে এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন কেন এত বেশি পরিমাণে আমাদেরকে আকর্ষণ করে, এই অ্যাডিকশনে কেন এত বেশি পরিমাণে আমরা জড়িয়ে পড়ছি, কেন নিজেদেরকে কোনোভাবেই না চেয়েও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি না। একটু আমরা 1, 2, 3, 4, 5 করে পয়েন্টগুলো দেখে নিই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া আমরা বলি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ যা যা রয়েছে, এই প্রথম যে বিষয়, এটা তৈরি করা হয়েছে এমন ভাবে যে ভেরিয়েবল রিওয়ার্ডস। অর্থাৎ যখন আমরা এই মাধ্যমগুলি ব্যবহার করি, আমরা কিছু পোস্ট করি বা কোনো পোস্ট দেখি, তখন আমাদের নিজেদের পোস্টের যে লাইক বা শেয়ার বলে দুটি বিষয় রয়েছে, এটা তৈরি করা হয়েছে এমন ভাবে যে আমি জানি না আমার পোস্টে কতগুলো লাইক পড়বে। হয়তো তুমি সকাল 8টায় একটি পোস্ট করলে তোমার কোনো ছবি, এবং তুমি
জানো না কতগুলো তুমি লাইক পাবে। এই যে না জানার যে একটি বিষয়, অর্থাৎ আনপ্রেডিক্টেবল, এই বিষয়টা যে আনপ্রেডিক্টেবল, কতগুলো তো আমি লাইক পেতে পারি, কতগুলো আমার লাইক হয়েছে, 10 মিনিট পরে পরে আমি দেখবো যে আমার কতগুলো লাইক হয়েছে, আমার কতগুলো কমেন্ট এসেছে। এই ভেরিয়েবলটা, এই এই রিওয়ার্ডস গুলি, এই লাইক এবং শেয়ার কে এক একটি রিওয়ার্ডস বলা হয়, যে আমাদের মনের মধ্যে এটা আনন্দদায়ক চিন্তা ভাবনার উদ্রেক করে, বা আমাদের মনকে আনন্দ দেয় যে কতগুলো লাইক পেয়েছি আমি, বা কতগুলো শেয়ার হয়েছে আমার পোস্ট, বা কতগুলো কমেন্ট এসেছে। এই এই বিষয়গুলো কি করে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি করছে, যে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট করছে টু কিপ ইউজার্স এঙ্গেজড। আমরা যেন প্রতিনিয়ত এঙ্গেজ থাকি, নিজেদেরকে এঙ্গেজ রাখি এই বিষয়ের সঙ্গে। এই কারণেই এই লাইক, শেয়ার এবং কমেন্টস গুলিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে তোমাকে দেখবে, তুমি পোস্ট করলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে লাইক গুলো দেখাবে না, কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেখাবে, এবং তুমি বারবার ওই কতগুলো বেড়েছে কিনা এটা দেখার জন্য তুমি বারবার ফিরে ফিরে যাবে, তুমি কিছুতেই তোমাকে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এটা হচ্ছে ভেরিয়েবল রিওয়ার্ডস। 2 নম্বরে হচ্ছে ইনফাইনাইট স্ক্রল। এটা হচ্ছে একটি অ্যাটম বোমের মতোই একটি বিষয়, ফিচার্স আমি যদি বলি, এটা কোনো অংশে অ্যাটম বোমের থেকে কম নয়। মানে এই বিষয়টি নিয়ে আসার ফলে যেটা হয়েছে, যে কোনো শেষ নেই। একটি মানুষ যে অ্যাডিক্টেড, তাকে যদি বলা হয় যে তোমার ঘুমের প্রয়োজন নেই, এবং তার মানে এমন যদি মেকানিজম তৈরি করা হয় যে তার থেকে ঘুমটাকে কেড়ে নেওয়া হলো, তাহলে মনে হয় সে 24x365 দিন, 24x7 দিনই সে স্ক্রল করতে থাকবে, কোনো শেষ হবে না, এর নেভার এন্ডিং প্রসেস, এর কোনো শেষ নেই। অর্থাৎ এটা ইচ্ছা করেই করা হয়েছে, যেন আমরা আমাদের আমরা কতক্ষণ সময় ব্যয় করি, আমরা কি দেখব, এই বিষয়টির উপরে যেন আমাদের নিয়ন্ত্রণ না থাকে। এই কারণেই এই ইনফাইনাইট স্ক্রল, অসীম একটি স্ক্রলিং এর ব্যবস্থা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পুশ নোটিফিকেশন। ধরো তুমি পড়তে বসেছো বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছো, তোমার ফোনটা, তুমি ইন্টারনেট কানেকশন রয়েছে, এখন তো কেউ ইন্টারনেট কানেকশন অফ করে না সম্ভবত, আমাদের মতো কিছু পুরনো মানুষ ছাড়া। আমি নিজের একটু ক্রেডিট নিয়ে নিলাম, কিছু মনে করবে না। তো এই পুশ নোটিফিকেশন দেখবে টিং বা টুং করে একটি শব্দ হলো, তুমি পড়তে বসেছো বা তুমি গুরুত্বপূর্ণ কোনো কাজ করছো বা প্রেজেন্টেশন বানাচ্ছো বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমার এই যে আওয়াজ, এই যে সাউন্ড, এই সাউন্ড তোমার সেই মনোযোগকে আবার টেনে নিয়ে যাবে, তোমাকে ডিস্ট্রাক্ট করবে, তোমার অফলাইন যে অ্যাক্টিভিটিস, তোমার যে সোশ্যাল অ্যাক্টিভিটিস, তোমার যে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস, সেটাকে অহরহ ধ্বংস করে চলেছে এই পুশ নোটিফিকেশন। ফলে তুমি পুনরায় ফিরে যাবে তুমি তোমার সেই সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্টে। এর পরবর্তী যে বৈশিষ্ট্য রয়েছে সোশ্যাল মিডিয়া আমরা কেন আসক্ত হয়ে পড়ি, সেটা হচ্ছে পার্সোনালাইজড ফিডস। অর্থাৎ এই জায়গাতেই অ্যালগোরিদমের মূলত কাজ, যে অ্যালগোরিদম কি করে, আমরা কোন ধরনের পোস্ট খুব বেশি পছন্দ করছি, কোন ধরনের পোস্টে আমরা কমেন্ট করি, কোন ধরনের পোস্ট আমরা শেয়ার করি, এই পোস্ট এবং তার ক্রিয়েটরদের সেই ধরনের কন্টেন্ট গুলি যেন আমার ফিডে সবসময় প্রায়োরিটি পায়, সবসময় উপরে থাকে। এই বিষয়টি খুব সুদক্ষভাবে ইঞ্জিনিয়ার করা হয়েছে বাই দোজ ইঞ্জিনিয়ার, সোশ্যাল ইঞ্জিনিয়ার, তাদের মাধ্যমে করা হয়, যারা এই ব্যাক স্টেজে বসে কাজ করে, অহরহ কাজ করে চলেছে, প্রতিনিয়ত কাজ করে চলেছে। অর্থাৎ তুমি তোমার তোমার এই সোশ্যাল মিডিয়াতে তোমার যে প্যাটার্ন অফ ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া, তোমার এই আচরণকে দেখে বিশ্লেষণ করে, তোমার পছন্দ অপছন্দকে দেখে বিশ্লেষণ করে এই অ্যালগোরিদম ঠিক করে দেবে তোমার ফিডে কোন পোস্টটি আগে থাকবে, কোন পোস্টটি পরে থাকবে। ফলে এটি আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। এখন এই 1 থেকে 4 অব্দি যে প্রসেস, এই প্রসেসগুলো কন্টিনিউয়াসলি হয়ে চলে আমরা যখন এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করি। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে, আমরা সবাই জানি ডোপামাইন সম্পর্কে আমরা সবাই শুনেছি, যে আমাদের মস্তিষ্কে এই ডোপামাইন ক্ষরণ হয়, যা আমাদের আনন্দের অনুভূতি দেয়, এবং আমরা আরো বেশি পরিমাণে নিজেদেরকে এই কাজের নিয়োজিত করি, বা বেশি পরিমাণে এই কাজের মধ্যে নিজেকে নিবেশ করে রাখি। ফলে আমাদের এই 4টি প্রসেস আমাদের মস্তিষ্কের মধ্যে ডোপামাইন রিলিজ করে। এই ক্ষেত্রে আমি একটি উদাহরণ দেব, তোমাদের বলবো যে দ্য সোশ্যাল ডিলেমা নামক একটি ডকুমেন্টারি ফিল্ম
নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে, যেখানে এই যে 4টে প্রসেস খুব সুন্দরভাবে বলা হয়েছে। কারা বলছেন? যারা এই সামাজিক গণমাধ্যমের এক সময়ের কর্মচারী ছিল, যারা কর্মী ছিল, এই প্রাক্তন প্রযুক্তি কর্মী, যারা এক সময় এই সামাজিক গণমাধ্যমকে পরিচালিত করত, তার বিভিন্ন অংশগুলির কাজ করত, যারা এখন কাজটি ছেড়ে দিয়েছে, তাদের বিভিন্ন সাক্ষাৎকারগুলি নিয়ে এই দ্য সোশ্যাল ডিলেমা নামক ডকুমেন্টারি ফিল্মটি বানানো হয়েছে। এখানে কি বলা হয়েছে? এখানে দেখানো হয়েছে যে এই যে ফেসবুক, টুইটার বা গুগল বা ইনস্টাগ্রামের মতো যে বৃহৎ সংস্থাগুলি রয়েছে, তাদের যে প্রাক্তন প্রযুক্তি কর্মচারী, তারা বলছেন যে সামাজিক গণমাধ্যম আজ আর নিছক একটি যোগাযোগের মাধ্যম নেই। কি হয়েছে? বরং এটি মানুষের আচরণ, মানুষের চিন্তা, মানুষের বাণিজ্যিক পছন্দ, এমনকি রাজনৈতিক মতাদর্শকে গোপনে নিয়ন্ত্রণ করে চলেছে। এই বক্তব্যগুলি কারা বলছেন? যারা একসময় এই সামাজিক গণমাধ্যমগুলির এই প্ল্যাটফর্মগুলিকে তৈরি করেছেন, যারা এই প্ল্যাটফর্মগুলিকে পরিচালনা করেছেন এবং এই প্ল্যাটফর্মগুলি যেন সচল থাকে তার পেছনে কাজ করেছেন, সেই ধরনের মানুষেরাই এই ধরনের বক্তব্যটি রেখেছেন এই ফিল্মে দেখানো হয়েছে যে কিভাবে অ্যালগোরিদম ব্যবহার করে এই সমস্ত অ্যাপ এবং প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীর মনোযোগকে আটকে রাখে, সর্বদাই আটকে রাখে, তাদের উপর বিজ্ঞাপন প্রয়োগ করে এবং তাদের আচরণকে পরিবর্তন করতে চেষ্টা করে। একটি কাল্পনিক কিশোরের, যার নাম বেন, এই কিশোরের গল্প দেখিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে একজন কিশোর সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে, বিষণ্ণতায় ভুগছে, বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং পরবর্তীতে উগ্র রাজনৈতিক মতাদর্শের ফাঁদে পড়ে যাচ্ছে। আমার সাজেশন, তোমরা এটা দেখে ফেলবে এবং তোমরা এই বিষয়ে আরো জানবে। এরপরে আমি আরো একটি স্লাইডের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব যে এখানে তো আমি বললাম যে কিভাবে এই সোশ্যাল মিডিয়াকে ইঞ্জিনিয়ার্ড করা হয়েছে, কিভাবে বানানো হয়েছে যেন আমাদেরকে বেশি পরিমাণে এখানে ধরে রাখতে পারে সোশ্যাল মিডিয়া, যার জন্যই আজকের যে প্রজন্ম, আজকের যে ব্যক্তি, সেটা নির্বিশেষে, বয়স নির্বিশেষে সবাই আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারা অ্যাডিক্টেড। এইবার আমরা একটু দেখি যে এই অ্যাডিকশনটা কিভাবে কাজ করছে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে ইনিশিয়াল এঙ্গেজমেন্ট। আমরা প্রথম সবাই সোশ্যাল মিডিয়ায় লগ ইন করি, সাইন আপ করি, যেটা আমি আগেও বলেছি। এরপরে যেটা হয় যে এই যে ব্যবহার, অতিরিক্ত ব্যবহার, এই অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের কি হয়? আমাদের একটি সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি চলে আসে, অর্থাৎ মানসিকভাবে আমরা কোথাও যেন এই সামাজিক গণমাধ্যমের উপরে এত বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে পড়ি যে আমাকে দেখতে কেমন লাগছে বা আমাকে কোন ড্রেসে কেমন লাগবে বা আমার কোনো বক্তব্য বা মতামত কতটা গ্রহণযোগ্য হচ্ছে, আমার চিন্তা ভাবনা কেমন হবে, আমার পছন্দ অপছন্দ কি হবে, আমি কিভাবে নিজেকে এন্টারটেন করব বা আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করব, এই সমস্ত বিষয়গুলির সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা বিষয়গুলির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ভীষণভাবে এই সামাজিক গণমাধ্যমের দ্বারা প্রভাবিত হয়ে চলেছি। এটি বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একেবারেই সত্যি কথা। 3 নম্বর যে বিষয়টি রয়েছে অ্যাডিকটিভ বিহেভিয়ার, সেটা আমরা বুঝলাম যে আমরা কিভাবে আমাদের কম্পালসিভ ইউজেস প্যাটার্ন এইটা আমাদের গ্রো করছে, আমরা কিভাবে আমাদের এই যে বারবার দেখা, বারবার ব্যবহার করার যে আচরণ বিধি, এই আচরণ কিভাবে আমাদের গড়ে উঠছে, এটা আমরা আগের স্লাইডে বুঝলাম। এর ফলে যেটা হচ্ছে যে নেগেটিভ কনসিকুয়েন্সেস, কিছু নেতিবাচক প্রভাব আমাদের উপরে পড়ছে, যেটা আমি বলেছি এর আগে যে আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের সম্পর্কগুলি, এই সব কিছুকে এই যে প্রভাবটা ডিস্টর্ট করে চলেছে। যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে আমাদের রাত্রের ঘুম, আমরা প্রায়ই যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত, আমরা প্রায়ই রাত্রি 2টো এমনকি ভোর 4টে অবধি আমরা স্ক্রলিং করি বা পোস্ট করি বা দেখি। ফলে আমাদের যে ন্যাচারাল যে সিস্টেম, আমাদের বায়োলজিক্যাল সিস্টেম, যেটা আমাদের যে সন্ধে নামলে বা সূর্য অস্ত গেলে কিছুক্ষণ পরের থেকে আমাদের বডি এবার রেস্টের জন্য প্রিপেয়ার্ড হবে, তো সেই যে ন্যাচারাল প্রসেস সেটা কি হচ্ছে? বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে আমাদের শারীরিক যে অবনতি সেটা হতে শুরু করে। একইভাবে এই শারীরিক অবনতির ফলে আমাদের মেজাজ খিটখিটে হয়, আমাদের মানসিক অবস্থাও খুব একটা ভালো থাকে না। এবং আমি তো বললাম যে এর আগেই যে আমাদের সামাজিক সম্পর্কগুলো কিভাবে নষ্ট হচ্ছে। এর ফলে
সব দিক দিয়ে একজন ব্যক্তি আহ, সব দিক দিয়ে একজন ব্যক্তি প্রভাবিত হচ্ছে, তার স্বাস্থ্য, তার সামাজিক সম্পর্ক, তার ক্রিয়াকর্ম, তার দায়িত্ববোধ, এই সমস্ত বিষয়গুলি প্রভাবিত হয়েছে। এর ফলে যেটা আমাদের দরকার বর্তমান সময়ে, আমাদের যে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে অ্যাওয়ারনেস, এবং কিভাবে ডিটক্স করা যায়। আমরা যেভাবে আমাদের বডিকে ডিটক্স করি, যখন আমরা অতিরিক্ত পরিমাণে কোনো তোমার ন্যাচারাল বিষয়ের পরিবর্তে যখন আনহেলদি ফুড আমরা ইনটেক করি, এবং আমরা দেখি যে যারা হেলথ কনসাস, আমরা আমরা চেষ্টা করি সবসময় আমাদের বডিকে ডিটক্স করার, একইভাবে কিন্তু আমাদের এই মনকে, আমাদের মনের জগৎকে ডিটক্স করার প্রয়োজন রয়েছে। এবং এই ডিজিটাল ডিটক্স আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ। এইবার আমরা একটু বুঝে নিই যে আমরা অ্যালগোরিদমের কথা তো একটু বললাম, যে কিভাবে অ্যালগোরিদম আমাদের বিভিন্ন ফিড গুলিকে সাজিয়ে দেয়, কিভাবে অ্যালগোরিদম আমাদের পার্সোনালাইজড ফিড এবং পুশ নোটিফিকেশন দিয়ে দেয়। এখন এই অ্যালগোরিদম কি, অনেকেই জানো, যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে তারা জানো অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কি এই বিষয়টি কি একটু আমরা সংক্ষেপে একটু বুঝে নিই। What is it? A complex set of rules and that decides what you see in your feed. অর্থাৎ একদম সহজ ভাষায় যদি বলি তাহলে বলবো যে কতগুলো প্রোগ্রামিং, কতগুলি এই প্রোগ্রামিং রুলস যেটা সেট করে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা পরিচালনা করেন তারা সেট করে দেন। এই রুলস এবং প্রোগ্রামস কি করবে, যে তোমার পছন্দ অপছন্দগুলিকে জানবে, বুঝবে, তোমার সম্পর্কে যাবতীয় তথ্য সে সংগ্রহ করবে, সে তার নিজের কাছে এই ডেটা ব্যাংক তৈরি করবে, এবং সেই ডেটা ব্যাংকের উপর নির্ভর করে সে ডিসাইড করবে যে তুমি কি পছন্দ করছো বা তুমি কি পছন্দ করতে পারো, এই বিষয়টি সে বলে দেবে, কারণ সে তার কাছে তোমার সমস্ত ধরনের ডেটা রয়েছে। এরপরে কি হবে, যে তুমি এই যে ফিড র্যাঙ্কিং কিভাবে তারা করে, যে রিয়াকশন, কতগুলো লাভ রিয়াকশন তুমি দিচ্ছ, বা তোমার পোস্টে পড়ছে, তুমি কোন কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের পোস্টে এই লাভ রিয়াকশন দিচ্ছ, তাহলে সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট গুলিকে তোমার সামনে রাখবে। তুমি কি ধরনের পোস্ট, তোমার পোস্টকে তুমি পছন্দ করছো, কতক্ষণ তুমি দেখছো, সেই দেখার সময়ের উপর নির্ভর করে সেই ধরনের পোস্টগুলিকে তোমার ফিডে রাখবে। এবং তুমি কি ধরনের কোন রিলেশনশিপের মধ্যে রয়েছো, কি ধরনের সম্পর্কগুলি তুমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি করছো, ব্যবহার করছো, এই বিষয়গুলিকেও সে অ্যানালাইজ করবে, এবং এই সমস্ত কিছু বিষয়গুলিকে অ্যানালিসিস করে তারপরে সে সাজিয়ে দেবে তোমার জন্য যে এই এই বিষয়গুলি তোমার পছন্দের, এবং তুমি সেগুলি দেখতে আসক্ত হয়ে পড়বে। এখন এই যে বিষয়, এই বিষয়গুলির মধ্যে যেটা সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে আমরা এই এত পরিমাণে এই অ্যালগোরিদমের এখন দাস হয়ে পড়েছি, বা এই অ্যালগোরিদমের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছি, যে আমরা এখন বোঝার অপেক্ষা রাখি না যে কোনো একটি বিষয় যা আমরা মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপের একটি ক্লিকে শেয়ার করে ফেললাম, বা ফেসবুকের একটি ক্লিকের মাধ্যমে শেয়ার করে ফেললাম, সেই ইনফরমেশনটি বা সেই তথ্যটি কতটা সত্য, বা কতটা তার মধ্যে সত্য রয়েছে, এই বিষয়টি আমরা মুহূর্তের জন্য চিন্তা করি না, বা ভেবে দেখার চেষ্টা করি না, বা এটা নিয়ে একটু গবেষণা করি না। আমরা আমাদের যদি ভালো লেগে থাকে আমরা মুহূর্তের মধ্যে সেটি রিপোস্ট করে ফেলি। এইভাবেই কি হয়, যে মিস ইনফরমেশন স্প্রেড করে। আমরা দেখি যে আমাদের এই মিস ইনফরমেশনের যে প্রভাব তা কতটা সুদূর প্রসারী। আজকের যে সমাজ ব্যবস্থা, আজকের যে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, এই পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই সমাজ ব্যবস্থায় এই ধরনের যে রিপোস্ট, বহুবার করা রিপোস্ট, এগুলি কি পরিমাণে ক্ষতিকারক প্রভাব বিস্তার করেছে তা আমরা নিজেদের জীবন এবং আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থাকে দেখলেই বুঝতে পারবো। এখন এই বিষয়গুলি কি শুধুমাত্র এই সমাজকেই প্রভাবিত করছে তা নয়, আমাদের মেন্টাল হেলথকে ভীষণভাবে প্রভাবিত করছে। আমরা এর বাইরে নই, আমরা আমাদের মানসিক অবস্থার প্রতিনিয়ত অবনতি ঘটিয়েই চলছি এই ধরনের অ্যালগোরিদমের দাসত্ব হয়ে পড়ার ফলে। তাহলে আমরা এখন বুঝলাম যে এতক্ষণ অব্দি আমরা কি কি আলোচনা করলাম, যে বুঝলাম যে আমরা কিভাবে বুঝবো একজন ব্যক্তি ডিজিটাল কন্টেন্টের দ্বারা বা এই সোশ্যাল মিডিয়ার দ্বারা আসক্ত কিনা, তার কতগুলো আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম।
এরপরে আমরা কি আলোচনা করলাম যে এই অ্যাডিকশনের পেছনে আর্কিটেকচারটা কি ধরনের, কিভাবে অ্যালগোরিদম কাজ করছে, নোটিফিকেশন কিভাবে কাজ করছে, কিভাবে ইনফাইনাইট স্ক্রলিং এই সিস্টেমটিকে নিয়ে আসার ফলে আমরা 24 ঘন্টায় প্রায় পারলে স্ক্রলিং করে চলি। এই পেছনের ইতিহাসগুলি, পেছনের গল্পগুলি আমরা একটু বুঝলাম এবং আমরা একটি ডকুমেন্টারি ফিল্মের কথাও বললাম। এইবার আমি একটু থিওরির কথা বলবো, খুব জটিল হবে না আশা করি। যারা ইংলিশ লিটারেচারের স্যার ম্যাডাম রয়েছেন তারা জানেন এই থিওরির বিষয়ে, এবং আমরা সবাই জানি মোটামুটি ফিলোসফি, সায়েন্স আমরা সবাই জানি এই থিওরির বিষয়ে, যে টেকনোলজিক্যাল ডিটারমিনিজম অ্যান্ড মিডিয়া এভলিউশন। অর্থাৎ আমি প্রথম দিকে একটু বলার চেষ্টা করেছিলাম যে এই বিষয়টি কিভাবে আমাদের মধ্যে কাজ করছে। যখন এই ধরনের গণমাধ্যম বা সামাজিক গণমাধ্যমের কোনো নাম সূচনাই ছিল না, 1964-র দশকে একজন ইংলিশ লিটারেচারের লোক, পরবর্তীতে তিনি গ্রেট ফিলোজফার হিসেবে বিখ্যাত হয়েছিলেন, হারবার্ট মার্সেল ম্যাকলুহান, 1911 থেকে 1980 অব্দি তিনি ছিলেন। তিনি কানাডিয়ান ফিলোজফার এবং তিনি একজন ইংরেজির প্রফেসর ছিলেন। তার কেরিয়ার শুরু হয়েছিল ইংরেজির প্রফেসর, মানে ইংরেজি পড়ানো থেকে শুরু করে। তিনি এই গণমাধ্যম নিয়ে কথা বলেছিলেন এবং তাকে ফাদার অফ মিডিয়া স্টাডিজ বলা হয়। যেহেতু আমরা সামাজিক গণমাধ্যম নিয়ে কথা বলছি, তাই আমরা এই গণমাধ্যমের বিষয়টিও একটু বুঝে নেব, যে কিভাবে এই সামাজিক গণমাধ্যম এবং গণমাধ্যম সম্পর্কিত যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন 1964 সালের দিকে, সেই ভবিষ্যৎবাণীগুলি কিভাবে আজকের দিনে একদম বাস্তবে মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে। তিনি সেই সময়ে তিনি প্রেডিকশন করেছিলেন যে সমুদ্রের, প্রশান্ত মহাসাগরের এক পার থেকে একজন ব্যক্তি প্রশান্ত মহাসাগরের অপর পারে বসে থাকা একজন ব্যক্তিকে কয়েক সেকেন্ডের মধ্যে তার একটি বার্তা বা একটি চিঠি ডেলিভার করে দিতে পারবেন। সেটা সেই 1964 সালের সময় বসে ভাবা কিন্তু সম্ভব ছিল না, যেটা আজকে আমরা একটা ভাবতেই পারি। ইমেলের মাধ্যমে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো চিঠি বিশ্বের প্রান্ত থেকে প্রান্ত পাঠিয়ে দিতে পারি। কিন্তু তিনি সেই সময় ভেবেছিলেন এবং এটা বলেছিলেন যে এটা সম্ভব হবে ভবিষ্যতে, এবং সেটা আজকে হয়েছে। তারই একটি কনসেপ্ট হচ্ছে তোমার টেকনোলজিক্যাল ডিটারমিনিজম, অর্থাৎ প্রযুক্তিগত আধিপত্যবাদ। অর্থাৎ প্রযুক্তির যে আধিপত্য, আমি প্রথমেই যে একটি কোটেশন বলেছিলাম যে প্রযুক্তির মালিক হওয়া তো খুব ভালো, কিন্তু প্রযুক্তি যদি আমাদের মালিক হয়ে পড়ে তাহলে এই সমস্যা শুরু হয়, এবং সেটা হয়েছে। তিনি সেই সময় বলেছিলেন তার যে বিখ্যাত উক্তি, সেই বিখ্যাত উক্তি হচ্ছে দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ। অর্থাৎ এই উক্তি, এই থিওরিগুলি আমাদের পড়ানো হয়, আমরা যারা মিডিয়া স্টাডিজ পড়ি, আমরা যারা সোশিওলজি পড়ি, সাইকোলজি পড়ি, যারা ইংলিশ লিটারেচার পড়ি, আমরা পড়ি, এখানে পড়ানো হয় যে কিভাবে প্রযুক্তিগত আধিপত্যবাদ বা প্রযুক্তির দ্বারা ব্যক্তি এবং সমাজ প্রতিনিয়ত প্রভাবিত হয় এবং পরিবর্তিত হয়। শুধুমাত্র প্রভাবিত হয় না, পরিবর্তিত হয়ে চলেছে। তার একটি উদাহরণ হিসেবে তিনি বলেছিলেন যে সময়ে রেডিও এসেছিল সেই সময় আমাদের যে অ্যাটেনশন নেওয়া হয়, সেই অ্যাটেনশন কি থাকে, এই যে রেডিও, এই রেডিওতে আমরা শুধুমাত্র আমাদের অডিটরি ফোকাসড কমিউনিকেশন, অর্থাৎ আমাদের যে শোনার যে শুধুমাত্র ক্ষমতা, সেইটাকেই শুধুমাত্র রেডিও ক্যাপচার করে। অর্থাৎ রেডিও কেউ কোনো ব্যক্তি যদি শোনে তাহলে তার শুধুমাত্র শোনা বাদ দিয়ে বাকি সব কাজগুলি সে করতে পারে। অর্থাৎ রেডিও শুনতে শুনতে আমি কিন্তু আমার অন্যান্য কাজগুলি করতে পারি, আমার অন্যান্য সেন্সগুলি কাজ করে। আমি অঙ্ক করতে পারি, আমি রেডিও শুনতে শুনতে পড়াশোনাও করতে পারি, আমরা করেছি আমাদের ছোটবেলায়, গান শুনতে শুনতে আমরা পড়াশোনা করেছি। একইভাবে আমরা কোনো নিউজ শুনতে শুনতেও আমরা, বা কোনো বিখ্যাত বক্তব্য শুনতে শুনতেও আমরা অন্যান্য কাজ করতে পারি, ম্যানুয়াল কাজগুলি করতে পারি। কিন্তু পরবর্তীতে তিনি বললেন যে যখন টেলিভিশন আসবে বা টেলিভিশন এলো, আমরা দেখলাম, তখন আমাদের শুধুমাত্র শোনার ক্ষমতাকেই ক্যাপচার করলো না, আমাদের দেখার, অর্থাৎ শ্রবণ এবং দৃশ্য, এই দুটো শক্তিকে এই টেলিভিশন ক্যাপচার করলো। অর্থাৎ তুমি যখন টেলিভিশনের সামনে বসলে, বা মানুষ যখন টেলিভিশনের সামনে বসলো, তখন সে শুধু শুনলোই না, সে দেখতে শুরু করলো। এর ফলে কি হলো, তার যে অন্যান্য অ্যাক্টিভিটি সেটা অনেক লিমিটেড হয়ে পড়লো। অর্থাৎ সে রেডিওর তুলনায় টেলিভিশনের দ্বারা অনেক বেশি
নিয়ন্ত্রিত হতে শুরু করলো। এর পরবর্তীতে যখন ডিজিটাল মিডিয়া এলো তখন আমাদের কি হলো, শুধুমাত্র আমরা শুনলাম এবং দেখলামই না, আমাদের শোনা, দেখা এবং আমাদের চিন্তা ভাবনা করার যে দক্ষতা বা ক্ষমতা সেটিও চলে গেল। আমরা যখন এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ইউজ করি তখন আমাদের বাস্তবিকই আমরা চিন্তা করতে আমাদের চিন্তা শক্তি হারিয়ে যায়, কিছুক্ষণের জন্য আমাদের চিন্তা শক্তি হারিয়ে যায়, আমরা বলতে পারি না। আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি তখন পাশে কি হচ্ছে বা পাশে কি কি বলছে এবং সেটা শুনে যে আবার আমি মন্তব্য করব সেটা থাকে না, সব সময় আমাদের সেই কনসাসনেস থাকে না, আমরা এতটা পরিমাণে অ্যাডিক্টেড হয়ে পড়ি। ফলে এই ডিজিটাল মিডিয়া কি করলো, আমাদের এই মাল্টিফেসেড এঙ্গেজমেন্ট বা আমাদের যে বহু স্তরীয় জ্ঞানেন্দ্রিয়, আমাদের যে সমস্ত সেন্সগুলি রয়েছে সেই সমস্ত সেন্সগুলিকে ক্যাপচার করলো। এর ফলে আমাদের যে কন্ট্রোল, আমাদের যে সার্বিক কন্ট্রোল, এটি চলে গেল ডিজিটাল মিডিয়ার হাতে। এই বিষয়গুলি তিনি 1964 সালেই প্রেডিক্ট করে গিয়েছিলেন এবং আজকের দিনে কিন্তু আমরা দেখছি যে এই বিষয়গুলি কিভাবে বাস্তবে পরিণত হয়েছে। এখন এই টেকনোলজিক্যাল ডিটারমিনিজম কি করছে, যে তিনি বলেছিলেন যে ওই যে মিডিয়াম ইজ দ্য মেসেজ বললাম আমি, যে তিনি বলেছিলেন যে কি কন্টেন্ট বা কি ইনফরমেশন দেওয়া হচ্ছে, ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে কোন মাধ্যমের দ্বারা সেই ইনফরমেশনটি বা সেই কন্টেন্টটি প্রোভাইড করা হচ্ছে, ওই মাধ্যমটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটি ছিল মার্শাল ম্যাকলুহানের প্রধান বক্তব্য। কিভাবে হচ্ছে আজকে আমরা দেখি, আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যখন কোনো ডিপ ইনফরমেশনের খোঁজ করি, অর্থাৎ গভীর কোনো চিন্তা ভাবনার খোঁজ করি, তখন আমরা সর্বদাই প্রিন্টেড ভার্সনের যে বই অ্যাভেলেবল সেই বইগুলির দ্বারস্থ হই। অর্থাৎ আমরা যখন গভীরভাবে তলিয়ে ভাবার চেষ্টা করি, আমরা গবেষণা করি, আমরা যারা গবেষক আমরা গবেষণা করি, আমরা এটা জানি এবং আমরা এটা মানতে বাধ্য যে এই বই ছাড়া, এই প্রিন্টেড বই ছাড়া আমাদের গবেষণা কোনোদিনই সম্ভব হবে না। কারণ প্রিন্টেড বই আমাকে যে ইনফরমেশন দিচ্ছে সেই ইনফরমেশনটাকে আমি অনেক বেশি পরিমাণে ভ্যালিড এবং অনেক বেশি পরিমাণে ডিপ বলে মনে করি। হ্যাঁ, এখন এই যে বই তো হচ্ছে একটা মিডিয়াম, অর্থাৎ প্রিন্ট ভার্সনে এই মিডিয়ামের মাধ্যমে যা ছাপা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট, সেটা হচ্ছে ইনফরমেশন। তাহলে বই হচ্ছে মিডিয়াম বা ম্যাগাজিন মিডিয়াম বা হচ্ছে জার্নাল মিডিয়াম। তাহলে এইটা হচ্ছে ডিপ লার্নিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। তুলনায় যখন আমরা টেলিভিশনে কোনো খবর দেখি বা বক্তব্য দেখি সেটিকে আমরা একটু কম গুরুত্ব দিই। ঠিক আছে, এই টেলিভিশনে যেটা আলোচনা করা হচ্ছে সেটা আমরা শুনলাম এবং আমাদের মতামতকে সেইভাবে প্রভাবিত করলাম। এর তুলনায় যখন আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যখন স্ক্রলিং করছি তখন আজকের প্রজন্ম কি হচ্ছে, আমরা ডিপ যে থিঙ্কিং এবিলিটি সেটা তো একেবারেই করছি না, তুলনায় আমরা কি করছি সেটার দ্বারা প্রভাবিত হয়ে পড়ছি। যে ডিজিটাল মিডিয়াতে যা চলছে সেইভাবে যে ট্রেন্ড চলছে, যে স্টাইল চলছে, যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি, সেই ট্রেন্ড, সেই স্টাইলের দ্বারা সেই চিন্তা ভাবনার যে ধারাবাহিকতা বা গতি প্রবাহ, এই চিন্তা ভাবনার গতি প্রবাহের দ্বারা আমি নিজেকে সেইভাবে পরিবর্তিত করতে শুরু করে দিই বা আমরা আমাদের অজান্তেই আমরা নিজেদেরকে পরিবর্তন করতে শুরু করি বা আমাদের পরিবর্তন ঘটতে থাকে। ফলে আমরা বুঝলাম যে এই থিওরি অনেকদিন আগেই ম্যাকলুহান স্যার বলে গিয়েছিলেন যে এই বিষয়গুলি ঘটবে এবং আজকের দিনে আমরা এটা দেখতে পাচ্ছি যেটা ঘটছে। এর পরবর্তীতে আমরা একটু বুঝে নিই, এতক্ষণ অবধি আমরা যেটা বুঝলাম যে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ি, কিভাবে সোশ্যাল মিডিয়ার এই আসক্তি থেকে আমরা বেরোতে পারছি না, তার পেছনে কি কি কারণ রয়েছে, এই বিষয়গুলি আমরা আলোচনা করলাম এতক্ষণ অবধি। এর পরের যে পয়েন্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এই যে এত পরিমাণে আসক্ত হয়ে পড়েছি, আমরা যে অ্যাডিক্টেড হয়ে পড়েছি, এর ফলে আমাদের সমস্যা কি হচ্ছে, এর ফলে এর প্রভাবগুলি কি কি। এর দুটো প্রভাব নিয়ে আমি আলোচনা করব, একটা হচ্ছে সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে সোশ্যাল কনসিকুয়েন্সেস। প্রথমটা আমি শুরু করি যে এই ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করছে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব।
সাইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস এর মধ্যে রয়েছে। আমি একটু ডিটেলসেই বলি এটা, যে এই সোশ্যাল মিডিয়া কি করছে, যে আমরা যারা ইয়ুথ রয়েছি, আমরা যারা যুবগোষ্ঠী রয়েছি আমাদের সমাজে, আমাদের এই মেন্টাল হেলথ কি হচ্ছে, ইজ shaped by many complex factor including but not limited to the amount of time। কারণ আমরা যে পরিমাণে অ্যামাউন্ট অফ টাইম আমরা এই সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করছি, এই প্ল্যাটফর্মগুলিতে যে পরিমাণে সময় আমরা ব্যয় করছি, এই সময়টা আমাদের জীবন থেকে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বরে কি হচ্ছে, যে কি ধরনের কন্টেন্ট আমরা কনজিউম করছি, এর তো কোনো নেই, বাধা ধরা কোনো নিয়ম নেই যে আমরা কি ধরনের কন্টেন্ট দেখতে পারি আমরা সোশ্যাল মিডিয়ায়। যদিও সোশ্যাল মিডিয়া কিছু রেস্ট্রিকশন দেয়, যে খুব ক্রুয়েলটির এই ধরনের ভিডিও বা পোস্টগুলিকে ওরা ব্লার করে দেয়, কিন্তু কি ধরনের তোমার বিশ্বাস বা কি ধরনের মতাদর্শ ছড়িয়ে পড়ছে সে বিষয়ের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে আমাদের যুবগোষ্ঠী খুব সহজেই ভালনারেবল হয়ে পড়ে এই বিষয়গুলি সম্পর্কে। তাদের এই বোধগম্যতার বাইরে গিয়ে বা বুঝে ওঠার আগেই তারা প্রভাবিত হয়ে পড়ছে, যার দ্বারা যা আজকে ছড়িয়ে পড়েছে এই প্ল্যাটফর্মগুলির দ্বারা। আর যেটা হয় যে আমাদের কি হয়, যে আমাদের যে এসেন্সিয়াল অ্যাক্টিভিটিস গুলি রয়েছে, আমাদের যে হেলথ অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলি ডিস্টার্ব হচ্ছে। এটা তো আমি আগেই বলেছি। এবার একটু বুঝে নেওয়া যাক যে কিভাবে আমাদের এই মেন্টাল প্রসেসকে বিঘ্নিত করছে এই সামাজিক গণমাধ্যম। আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন বোর্ড একটি সার্ভে প্রকাশ করেছিল, যেখানে বলা হচ্ছে যে সায়েন্টিফিক কমিউনিটি তারা স্বীকার করেছে যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের, অর্থাৎ বিশেষ করে ওই 10 থেকে 19 বছর বয়সের যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে, যারা প্রচুর পরিমাণে এই ধরনের সোশ্যাল মিডিয়ার দ্বারা আসক্ত, তারা কি করছে, তাদের সেই সময়ে কি হয়, তাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্রুশিয়াল ফেজ চলে। এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে মেডিকেল কমিউনিটির বক্তব্য, যে 10 থেকে 19 বছর বয়সে আমাদের যে ব্রেনের ডেভেলপমেন্ট, সেই ব্রেনের ডেভেলপমেন্টের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ডেভেলপ করতে শুরু করে। যেমন কি, এক হচ্ছে আমাদের মেন্টাল হেলথের যে মুড সুইং এর বিষয়টি রয়েছে, বা আমাদের যে ডিপ্রেশনের বিষয়টি রয়েছে, বা আমাদের যে ভালো লাগার বিষয়গুলি রয়েছে, এই ভালো লাগা, মন্দ লাগা, মুড সুইং এর বিষয়গুলি বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয়গুলি, এই বিষয়গুলি আমাদের 10 থেকে 19 বছর বয়সের এই মধ্যবর্তী পর্যায়ে আমাদের ব্রেনে ডেভেলপ হতে শুরু করে। তার কতগুলো টেকনিক্যাল টার্ম রয়েছে, আমি সেগুলো বলবো না। এখন এই যে সময়টা, এই যে ক্রুশিয়াল ফেজ, এবং এই সময় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের তৈরি হয় ব্রেনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে প্রসেস চলে, সেটা হচ্ছে সেলফ আইডেন্টিটি বা সেলফ রিয়েলাইজেশন, সেলফ আইডেন্টিটি বলাই ভালো, আমাদের স্বপরিচিতি, আত্মপরিচিতি। আমাদের সমাজতত্ত্বের একটি খুব বিখ্যাত থিওরি রয়েছে, যে লুকিং গ্লাস সেলফ। অর্থাৎ আমরা এই লুকিং গ্লাস সেলফে কুলে, সিএইচ কুলে তিনি খুব বিখ্যাত একটি বক্তব্য বলেছেন, সেটা একটু বলে নিই। তিনি দেখিয়েছিলেন যে এই যে সমাজে আমরা ব্যক্তি হিসেবে যাকে দেখি, এবং আমি নিজে একজন ব্যক্তি হিসেবে আমার নিজের সম্পর্কে যে ধারণা, এটি কখনোই এককভাবে তৈরি হয় না। অর্থাৎ একজন ব্যক্তি সম্পর্কে তার আশেপাশের বন্ধু বান্ধব, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার স্কুল কলেজের বন্ধু বান্ধব বা স্যার ম্যাডাম কি বললো বা বললো না, এর উপর নির্ভর করে কিন্তু তার নিজের সম্পর্কে একটি ধারণা তৈরি হয়। এবং একইভাবে আমাদের প্রতিটি ব্যক্তি এই যে সমাজকে আয়না হিসেবে কাজে লাগিয়ে, বা সমাজকে একটি আয়না হিসেবে দেখে তার নিজের সম্পর্কে ধারণা গড়ে তোলে। এই কারণেই সমাজকে বলা হয় লুকিং গ্লাস সেলফ। তো কুলে বলে গিয়েছিলেন যে এই ব্যক্তিদের, আমাদের এই সমাজ কি বলছে আমার সম্পর্কে, সমাজ কি ভাবছে আমার সম্পর্কে, বা আমার বন্ধু বান্ধব বা আমার বন্ধু গোষ্ঠী কি ভাবছে, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে এই সামাজিক গণমাধ্যমের যে বন্ধু গোষ্ঠী রয়েছে, যে পিয়ার টিম রয়েছে, পিয়ার নেট রয়েছে, এরা আমার সম্পর্কে কি ভাবছে, এরা আমাকে কি নিয়ে কি মন্তব্য করছে, এর দ্বারা কিন্তু আমি আমার যে সেলফ পারসেপশন, আমার যে সেলফ আইডেন্টিটি, এটা ভীষণভাবে আমি গড়ে তুলছি, এবং এটা আমার অজান্তেই গড়ে তুলছি।
তো ফলে এই সময়ে এই যে আমি বললাম 10 থেকে 19 বছরের সময়ে এই ধরনের যে বিষয়গুলি গড়ে উঠছে, এই সময়ে যখন আমরা এই ধরনের সামাজিক গণমাধ্যমের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি, তখন এই আমাদের যে স্বাভাবিক প্রসেসগুলি, আমাদের যে ভালো লাগা মন্দ লাগার প্রসেস, আমাদের বিচার বুদ্ধির প্রসেস, আমাদের যে চিন্তা ভাবনার প্রসেস, আমাদের যে নিজের সম্পর্কে ধারণা করার প্রসেস, এই প্রসেসগুলি কি হয়, বিঘ্নিত হয় বা ব্যাহত হয়, বা আমি বলতে পারি প্রভাবিত হয়। ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে সেটা তো ব্যক্তি বিচার করবে, সময় বিচার করবে, কিন্তু আমি আমি একজন সমাজতান্ত্রিক হিসেবে আমরা এটা বলতে পারি যে এটা প্রভাবিত হচ্ছে। যে ন্যাচারাল ওয়েতে বা পূর্ববর্তী প্রজন্ম সময়ে বা ট্র্যাডিশনাল মেথডে যেভাবে হতো এই বিষয়গুলি প্রসেস বা এই বিষয়গুলি গড়ে উঠতো, বর্তমান সময়ে কিন্তু এই সামাজিক গণমাধ্যমের দ্বারা এই আমাদের এই ধরনের চিন্তা ভাবনাগুলি মোল্ড হচ্ছে বা প্রভাবিত হচ্ছে। আর কি হচ্ছে যে আমাদের যে ইমোশনাল লার্নিং যে বিহেভিয়ার প্যাটার্ন, এটি চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে এই সামাজিক গণমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে। একটি এখানে আরো একটি বিষয় যেটা বলার রয়েছে, যে এইটা যদি আমরা দেখি, এই স্লাইডটি দেখি, তাহলে আমরা বুঝবো যে আমাদের মানসিক অবস্থার কি পরিণতি ঘটে চলেছে প্রতিদিন এই যে সোশ্যাল মিডিয়ার যে ওভার ইউজ, এটার ফলে আমাদের মানসিক অবস্থাগুলি কিভাবে প্রভাবিত হচ্ছে। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাংজাইটি, যেটা এখানে ছিল যে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, যে অত্যাধিক ইউজের ফলে আমরা অতি পরিমাণে অ্যাংজাইটি শিকার হচ্ছি, ডিপ্রেশনের শিকার হচ্ছি। দেখবে কোনো কিছুতেই মন বসছে না, কোনো কিছুই ভালো লাগছে না, সব সময় যেন একটি উদ্বেগ কাজ করছে, সব সময় যেন একটি ভয় কাজ করে, বা সব সময় যেন কিছু কিছু যেন হারিয়ে গেল বা কিছু হারিয়ে যাচ্ছে। এই ধরনের আমাদের মনের অবস্থা, এই এই বিষয়গুলি কাজ করে, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে সময়। এর পরবর্তীতে আমরা একটু দেখে নিই যে কি কি ঘটে। লেট নাইট ইউজের ফলে আমাদের কি হচ্ছে, আমাদের স্লিপ কোয়ালিটি, মানে আমাদের ঘুমের তো একদম 12টা বেজে গেছে, আমরা মানে ঘুমের যে স্বাভাবিক যে প্রসেস সেটা তো বিঘ্নিত হয়েইছে। এর ফলে আমাদের কি হচ্ছে, ডিক্রিজড রিয়েল ইন্টারাকশন, অর্থাৎ এই যে আমরা সোশ্যাল মিডিয়া এত পরিমাণে আসক্ত হয়ে পড়ছি যে আমাদের বন্ধু, এটা প্রায় দেখা যায় এখন, যে আমরা যখন আড্ডা মারি বা স্কুল বা কলেজের বাইরে আড্ডা মারি বা বাড়ির বাইরে আড্ডা মারতে যাই বা গল্প করি বা কোনো একটা বিষয়, আগের দিনে যে গল্প বা আড্ডাগুলি হতো অনেক বেশি কনস্ট্রাকটিভ হতো, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হতো। কিন্তু দেখো এখন কিন্তু এই আড্ডা নিয়ে অনেক গবেষণা রয়েছে, সমাজতাত্ত্বিক গবেষণা রয়েছে, তোমরা চাইলে দেখে নিও পরে। এই এখন যে ধরো 5 জন যদি বন্ধু একসঙ্গে বসে থাকে, তাতেও তাদের মধ্যে যে রিয়েল লাইফ যে ইন্টারাকশন সেটা কিন্তু ভীষণভাবে ড্রাস্টিক্যালি কমে গেছে। তুলনায় তারা কি করছে, ওই ঘাড় ঝুঁকিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এ ব্যস্ত থাকে। ফলে এইটি তো গেল, মানে আমাদের এই রিয়েল লাইফ ইন্টারাকশন তো গিয়েইছে, আমাদের ঘুম গিয়েছে, আমাদের রিয়েল লাইফ ইন্টারাকশন গিয়েছে, আমরা ভীষণভাবে একা হয়ে পড়ছি, আমরা ভীষণভাবে নিজেকে বিচ্ছিন্ন মনে করছি। আমাদের মধ্যে কিন্তু এই অ্যাংজাইটি এবং এই লোনলিনেস, আইসোলেশনের যে চিন্তা ভাবনা, এই আইসোলেশনের যে তোমার হচ্ছে আমাদের মনের মধ্যে যে এই বিষয়গুলি, প্রভাবগুলি, এগুলি কিন্তু বেড়ে চলেছে। 3 নম্বরে হচ্ছে সেন্স অফ অব্লিগেশন, অর্থাৎ ক্রিয়েটস অ্যাংজাইটি অ্যান্ড লস অফ কন্ট্রোল। আমরা নিজেদের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছি, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না, এর ফলে আমাদের আবার অ্যাংজাইটি বেড়ে চলেছে। এরপরে যেটা ঘটছে যে প্রেসার টু রিমেন রেলিভ্যান্ট, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো এবং যারা করে না, এই দুটো গোষ্ঠীর উপরেই কিন্তু সমপরিমাণে এই রেলিভ্যান্ট, এই প্রেসার, রিমেইন রেলিভ্যান্ট, এই প্রেসারটা কিন্তু থাকেই। কিভাবে থাকে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সর্বদাই চিন্তা করে যে আমার এই কন্টেন্টটি কত বেশি পরিমাণে রিচ পেলো, আমার এই কন্টেন্টটি কত বেশি পরিমাণে মানুষ দেখলো, কত বেশি পরিমাণে লাইক বা শেয়ার বা কমেন্ট পেলো। আর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি না, আমরা দেখি, তারাও আমরা এই সর্বদাই নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। এই বুঝি কিছু ইনফরমেশন আমার হাত থেকে বেরিয়ে গেল, এই বুঝি আমি ওই ইনফরমেশনটি জানলাম না, আমার বন্ধুগুলি জেনে গেছে। এই যে সর্বদাই এই যে এই প্রেশার কিন্তু আমাদের মেন্টাল হেলথকে ডিস্টার্ব করে চলছে। এরপরে কি হচ্ছে, র্যাপিড কন্টেন্ট এক্সপোজার, অর্থাৎ আমরা বাজ বিচার না করেই, আমাদের বিচার বিবেচনার বাইরে গিয়েই আমরা যে কোনো ধরনের কন্টেন্টের দ্বারা এক্সপোজ হয়ে চলেছি। আমরা যে কোনো বিষয় সম্পর্কে দেখে চলেছি, যে বিষয়, যে কন্টেন্ট আমার কোনো কাজেই লাগবে না, যে কন্টেন্ট থেকে আমার পড়াশোনার বা আমি যে ফেজে রয়েছি বা আমি যে কাজের মধ্যে রয়েছি সেই কাজ সম্পর্কে আমার কোনো
ইনপুটই পাবো না আমি সেখান থেকে, বা আউটপুটই পাবো না সেখান থেকে, সেই ধরনের কন্টেন্ট আমরা অহরহ দেখে চলেছি, প্রতিনিয়ত দেখে চলেছি। ফলে এটি আমাদের কি করছে, উইকনেস দ্য এবিলিটি টু ফোকাস, অর্থাৎ আমাদের নিজেদের যে কাজ, আমাদের যতটুকু কাজ সেই সম্পর্কে ফোকাস করার যে জায়গা, সেটা ফেলেছি আমরা, হারিয়ে ফেলছি, প্রতিনিয়ত হারিয়ে ফেলছি। অর্থাৎ দেখো, একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের কিন্তু সবকিছু জানার প্রয়োজন নেই, সমস্ত ধরনের ইনফরমেশন কিন্তু আমার প্রয়োজন নেই। এই বাস্তব সত্যটা আজকে আমাদের বুঝতে হবে। কিন্তু এই বাস্তব সত্য না বুঝেই আমরা কিন্তু সব ধরনের রিলস, সব ধরনের কন্টেন্ট ইউটিউবে এবং ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দেখে চলেছি। এইটি একটি আমাদের সমস্যা তৈরি করেছে। আর যেটা করছে কি, কনস্ট্যান্ট কম্প্যারিজন। আমরা কি করছি, আমরা আহ, যারা এই সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রচুর পরিমাণে আক্রান্ত, এবং আমরা যারা দেখি তারা প্রতিনিয়ত কম্পেয়ার করে চলেছি। আমি নিজেকে কম্পেয়ার করছি কার সঙ্গে, আমি যে সমস্ত কন্টেন্ট গুলি দেখছি, আমি যে সমস্ত কন্টেন্ট গুলি নিয়ে ভাবছি, বিশেষ করে যারা ইয়াং গোষ্ঠী রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তারা প্রতিনিয়ত এই কম্পারিজনের খেলায় মেতে উঠেছে, যে এই সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে, সেই সমস্ত কন্টেন্টের যে ক্যারেক্টার, যে চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলির সঙ্গে আমি নিজেকে মেলানোর চেষ্টা করি, তাদের মতো হয়ে ওঠার চেষ্টা করছি, এবং তাদের চিন্তা ভাবনাগুলির দ্বারা আমি প্রভাবিত হচ্ছি, এবং আমি নিজেকে প্রতিনিয়ত এই কম্পারিজনের মধ্যে ফেলছি। ফলে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের যে লো সেলফ এস্টিম, এই সেলফ এস্টিম বা আমাদের নিজের সম্পর্কে যে চিন্তা ভাবনা, আমার নিজস্ব যে ক্ষমতা, আমার নিজস্ব যে চিন্তা ভাবনা, যে নিজস্ব যে বিচার বোধ, এই বিষয় সম্পর্কে আমি প্রতিনিয়তই কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কিভাবে, যে আমি কোন পোশাকটি পরবো বা কোন পোশাকটি কিনবো, বা আমি কোথায় বন্ধুদের সঙ্গে খেতে যাব, বা কিভাবে খাবো, বা কোন খাবারটি খাবো, এই সব কিছুই কিন্তু আমি ঠিক করে ফেলছি ওই সোশ্যাল মিডিয়া দেখে। আমার নিজস্ব যে একটি পছন্দ অপছন্দ, সেটা যেন কোথাও একটু পেছনের দিকে চলে গিয়েছে। এবার আমি একটি স্টাডির কথা বলি। আমেরিকার একটি বিখ্যাত ইউনিভার্সিটি 2018 সালে একটি গবেষণা করেছিল, এবং সেখানে দেখিয়েছে যে যত বেশি পরিমাণে এই সামাজিক গণমাধ্যমগুলির দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি, এবং যত বেশি পরিমাণে আমরা সময় কাটাচ্ছি এই সামাজিক গণমাধ্যমে, তত বেশি পরিমাণে সেই ব্যক্তিদের মধ্যে কতগুলি বিষয় গ্রো করছে। কি কি? তা হচ্ছে অ্যাংজাইটি, 2 নম্বর ডিপ্রেশন, 3 নম্বরে হচ্ছে লোনলিনেস। তারা স্টাডি করেছে, এবং সেখানে একদম স্পষ্টভাবে এই কোরিলেশনটা দেখিয়েছে যে যত বেশি পরিমাণে সময় ব্যয় করছে, তার অ্যাংজাইটির লেভেল, তার ডিপ্রেশনের লেভেল, তার লোনলিনেসের লেভেলটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। বেশ, এর পরবর্তীতে আমরা দেখব যে আরো একটি কেস স্টাডির কথা বলি। একজন 19 বছর বয়সী ইউনিভার্সিটি স্টুডেন্টের উপরে একটি স্টাডি করা হয়েছিল, সেটাও আমেরিকাতেই, এবং সেখানে দেখানো হয়েছে যে সেই ছেলেটি প্রতিদিন 8 ঘন্টা টিকটক এবং সিমিলার সোশ্যাল মিডিয়াগুলি ইউজ করে। এর ফলে তার যেটা হয়েছে সেটা হচ্ছে, সে একাডেমিক যে পারফরমেন্স, তার প্রচুর পরিমাণে ডিক্লাইন করেছে, এবং সে নিজেকে সম্পূর্ণরূপে সামাজিক দিক থেকে আইসোলেটেড করে ফেলেছে। তার মধ্যে সোশ্যাল উইথড্রল দেখা গিয়েছে। অর্থাৎ তার যে এই সেন্স অফ মিসিং আউট অন সোশ্যাল লাইফ, এইটা তার মধ্যে গড়ে উঠেছে। অর্থাৎ সামাজিক জীবন, তার যে সামাজিক জীবন, সেটা সম্পূর্ণরূপে একদম নষ্ট হয়ে গিয়েছিল। এটা তো গেল তাহলে প্রভাব। এরপরে আমি অলরেডি সাইকোলজিক্যাল প্রভাব বলেছি, এবং সোশ্যাল যে প্রভাব, সামাজিক যে প্রভাব, সেটাও আমি বললাম, যে কিভাবে আমরা প্রতিনিয়ত একাকিত্বের দ্বারা হয়েছি, একাকিত্বের দ্বারা ঘিরে রয়েছি, আমরা কিভাবে প্রতিনিয়ত নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছি, আমরা কিভাবে আমাদের যে অ্যাংজাইটি গুলি বা ভয়গুলি বা উদ্বেগগুলি আমাদের মধ্যে কাজ করছে, সেগুলি আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, আমরা প্রতিনিয়ত কিভাবে আমাদের শারীরিক, মানসিক, সামাজিক এই সমস্ত দিকের যে ক্ষতিকারক দিক, সেগুলির দ্বারা আমরা আজকে আক্রান্ত হয়ে পড়ছি।
এরপরে যেটা নিয়ে আলোচনা করি, যে এতক্ষণ তো আমরা গেলাম যে এই কি কি ধরনের প্রভাব পড়লো, এই সমস্ত বিষয়গুলি আমি আলোচনা করলাম, যে স্লিপ ডিস্ট্রাকশন হচ্ছে, এটা এই সবগুলো বিষয় আমার বলা হয়ে গেছে। এরপরে যেটা বলবো যে এই ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়র, এগুলো আমরা বলেছি, এগুলো এই সবগুলোই বলা হয়ে গেছে। তোমরা পরবর্তীতে পিপিটিটা দেখে নিও। এইবার তাহলে মেন প্রশ্ন আসবে যে তাহলে কি আমরা গণমাধ্যম ব্যবহার করব না? আমাদের তোমাদের এতক্ষণের বক্তব্য বা এতক্ষণের আলোচনা শুনে তো এটা মনেই হতে পারে, বাবা এত যখন নেগেটিভ বিষয় নিয়ে বিষয় রয়েছে এই সামাজিক গণমাধ্যমের মধ্যে, তাহলে কি এর মধ্যে কোনো পজিটিভ দিক নেই? অবশ্যই রয়েছে, প্রজ রয়েছে, কিছু প্রজ রয়েছে, কিছু কনস রয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে যে কোনো টেকনোলজিক্যাল ইনভেনশনের যেমন প্রজ রয়েছে, তেমনি তেমন কনসও থাকে, অর্থাৎ কিছু ভালো দিক থাকে, কিছু মন্দ দিকও থাকে। সেটা নির্ভর করে কার উপরে? আমরা যারা ব্যবহার করি তার উপরে, আমরা কিভাবে এটিকে ব্যবহার করব। কনস গুলি নিয়ে তো আমি অনেক আলোচনা করলাম, সেটা আমি বলছি না, কিন্তু প্রজ কি রয়েছে? প্রজ রয়েছে যে এই সামাজিক গণমাধ্যমকে যদি আমি সম্পূর্ণরূপে অ্যাওয়্যার হয়ে, অর্থাৎ সচেতন এবং সুনির্দিষ্ট পরিমাণে রুটিন ওয়াইজ যদি আমি এই সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই আমি এই সামাজিক গণমাধ্যম থেকে আমি আমার জীবনের জন্য, আমার কাজের জন্য, আমি আমার পড়াশোনার জন্য প্রচুর পরিমাণে পজিটিভ আউটপুট পেতে পারি। কিভাবে? এক হচ্ছে আমি আমার একটা উদাহরণ দিই, যেমন ধরো কোনো একজন গবেষক, ছাত্র গবেষক, সে গবেষণা করবে, সে যে কোনো বিষয় নিয়ে ধরো গবেষণা করবে, তাহলে সে যখন গবেষণা করতে যাচ্ছে তখন সে যদি এই ধরনের সামাজিক গণমাধ্যমে নিজেকে ইনভলভ রাখে, অর্থাৎ সে যদি কোনো পজিটিভ আউটপুট পেতে চায়, তাহলে সে কিভাবে পাবে? সে যে বিষয় নিয়ে গবেষণা করছে সেই বিষয়ের সম্পর্কে কি চলছে আজকে সমাজে, আজকে যুবক গোষ্ঠীর মধ্যে কি চলছে, আজকে সমাজ ব্যবস্থায় কোন বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কোন বিষয় নিয়ে খুব বেশি মন্তব্য হচ্ছে, কোন বিষয় নিয়ে খুব বেশি বিতর্ক হচ্ছে, কোন বিষয় নিয়ে খুব বেশি টিভিতে টক শো হচ্ছে, এই যে বিষয়গুলি রয়েছে, সে এই বিষয়গুলি সম্পর্কে জানবে এবং সেখান থেকে সে ফিড নেবে, যে সেখান থেকে সে আউটপুট নেবে, যে সে কোন কোন এলিমেন্ট গুলিকে তার গবেষণায় কাজে লাগাতে পারে, সে কিভাবে তার এই আউটপুট গুলিকে সামাজিক গবেষণায় ব্যবহার করতে পারে, এই কানেক্টিভিটির থেকে সে একটা লাভ পেতে পারে। যেমন ধরো লিঙ্কডইন বলে একটি সামাজিক প্ল্যাটফর্ম রয়েছে। এই সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি করি, যে আমরা আমাদের যে কো রিসার্চাররা রয়েছে তারা কোন কোন ক্ষেত্রে, কোন কোন এরিয়ায় কি কি ধরনের পেপার পাবলিকেশন করলো, কি কি ধরনের গবেষণা করলো, কোথায় কি কাজ করলো নতুন, এই যে চিন্তা ভাবনা, এই যে আইডিয়ালস এন্ড এই থিংস, এই থটস গুলি আমাদের মধ্যে আমরা পেতে পারি সেখান থেকে। ফলে এটা একটা পজিটিভ দিক হতে পারে। আর কি হচ্ছে, যে প্রচুর পরিমাণে পজিটিভ কন্টেন্ট কিন্তু এখন ইউটিউবে এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যমে রয়েছে, যে পজিটিভ কন্টেন্ট থেকে আমি আমার পড়াশোনাটা একটু বুঝে নিতে পারি। ধরো যারা ম্যাথ নিয়ে অনার্স করছে, তারা ম্যাথের কোনো বিষয় বা কেমিস্ট্রির বা ফিজিক্সের বা সোশ্যাল সায়েন্সের বা লিটারেচারের কোনো একটি বিষয় নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য খুঁজে পেল সোশ্যাল মিডিয়ায়, সেটা শুনে নিতে পারে, যেটা বই পড়ার থেকেও অনেক বেশি লাভজনক হতে পারে। বই তো অবশ্যই পড়তে হবে, কিন্তু তার পাশাপাশি এটি একটি পজিটিভ আউটপুট হতে পারে। সে এই একটি পজিটিভ ইনফরমেশন পেল। এর পাশাপাশি যেটা হয়, যে আমরা আমাদের যে বন্ধু গোষ্ঠী, আমাদের যে নিজস্ব গোষ্ঠী, সেই গোষ্ঠীর সঙ্গে প্রতিনিয়ত আমরা নিজেদের মত বিনিময় করতে পারি। আমরা যে সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিবেট করতে পারি আমাদের বন্ধুদের সঙ্গে, আমরা মত বিনিময় করতে পারি এবং আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। ফলে আমরা যদি সামাজিক গণমাধ্যমকে এইভাবে ব্যবহার করি, রাদার দ্যান শুধুমাত্র স্ক্রলিং করে যাওয়া এবং দেখে যাওয়া এবং লাইক এবং শেয়ারের অপেক্ষায় বসে থাকা, এটা না করে বরং আমি এই সামাজিক গণমাধ্যমের থেকে যে বিষয়গুলি আমার কাজে লাগতে পারে, আমার পড়াশোনার ক্ষেত্রে বা আমার কাজের ক্ষেত্রে, সেই বিষয়গুলিকে আমি নিতে পারি। ফলে তাহলেই আমি আমার সামাজিক গণমাধ্যমকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এখন এই বিষয়ে আমরা আরো কি করতে পারি, যে এই হু ইজ মোস্ট অ্যাট রিস্ক, এগুলো সব বলা হয়েছে, ভালনারেবিলিটি, এগুলো আর বলছি না। আমি সরাসরি চলে যাচ্ছি যে কিভাবে আমরা এই সামাজিক গণমাধ্যমকে আরো বেশি পরিমাণে পজিটিভ ওয়েতে ব্যবহার করতে পারি। 1 নম্বরে হচ্ছে ডিজিটাল লিটারেসি এডুকেশন, যেটা আজকে হচ্ছে,
যে এই তোমরা যারা অনেকেই এমন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে সম্পর্কে তোমরা জানতে না, যেমন কিভাবে তোমার ওই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলিকে ইঞ্জিনিয়ার করা হয়েছে আমাদেরকে অ্যাট্রাক্ট করে রাখার জন্য। ফলে এটা একটা ডিজিটাল লিটারেসি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়ে গেল। ফলে এটা শুধুমাত্র তোমরা যে শুনলে তা নয়, তোমাদের দায়িত্ব হচ্ছে, এই যে আমি বলেছিলাম যে তোমার একটি দায়িত্ব রয়েছে স্টুডেন্ট হিসেবে, তোমার একটি রোল রয়েছে সমাজে, সেইটা হচ্ছে যে তুমি এই যে যখন এই নলেজটা নিলে, তুমি এই যে অ্যাওয়ার হলে, এই নলেজটা নিয়ে কিন্তু তুমি চুপ করে বসে থাকলে হবে না, তোমাকে এই অ্যাওয়ারনেসটা তোমার পরিবারের সদস্যদের মধ্যে, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে ডিজিটাল লিটারেসি এডুকেশন। এইভাবে আমরা আমাদের সামাজিক প্ল্যাটফর্মের যে রেস্ট্রিকশন এটা আমরা আনতে পারি, আমরা কিভাবে সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারি। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর, স্ক্রিন টাইম মনিটরিং। এটা করতে হবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের দিনে এটা আমরা অজুহাত দিতে পারি না যে আমরা তো আমাদের কন্ট্রোল হারিয়ে ফেলছে, কন্ট্রোল হারাবে না। আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই ধরনের অ্যাপস রয়েছে, যে অ্যাপস, এই অ্যাপস গুলি কি করে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলিকে কন্ট্রোল করতে পারে যে আমরা কতক্ষণ দেখবো। যেমন ফেসবুকে তুমি দিলে, টাইমার দিয়ে দিলে যে আমি সারাদিনে 30 মিনিট দেখবো, তার বেশি দেখবো না। হোয়াটসঅ্যাপ আমি সারাদিনে হয়তো 30 মিনিট বা 1 ঘন্টা দেখবো। ইনস্টাগ্রাম হয়তো সারাদিনে 10 মিনিট বা 15 মিনিট এইভাবে দেখবো। সবকিছু মিলিয়ে আমি যেন আমার 1-1.5 ঘন্টার বেশি সময় আমি ব্যয় না করি। ফলে এই ধরনের যদি আমরা স্ক্রিন টাইম মনিটরিং অ্যাপগুলিকে ব্যবহার করি, তাহলে অনেকাংশেই আমি আমার এই যে আসক্তি, সেখান থেকে আমি একটু মুক্তি পেতে পারি। এরপরে যেটা হচ্ছে যে মাইন্ডফুলনেস এবং সিবিটি ইন্টারভেনশনস, অর্থাৎ এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। অর্থাৎ এই 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 যে বিষয়গুলি চলছে, যে আমি যেমন একদিকে ডিজিটাল লিটারেসির মাধ্যমে নিজেকে সচেতন করছি, আরেকদিকে অ্যাপস গুলি ব্যবহার করে আমার অ্যাক্টিভিটি গুলিকে নিয়ন্ত্রিত করছি। পাশাপাশি আমি যেটা করব যে আমি মাইন্ডফুলনেস থাকবো, অর্থাৎ আমি দেখবো সবসময়, চিন্তা ভাবনা করব যে আমার কোন বিষয়টি কাজে লাগবে, কোন বিষয়টি কাজে লাগবে না। এবং প্রয়োজন হলে আমি যদি মনে করি যে না, আমার এই আসক্তির পরিমাণ এতটাই বেশি যে আমার নিজের দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে অবশ্যই আমি কি করব, আমি এই বিহেভিয়ারাল থেরাপিগুলি নিব। আমি বিভিন্ন ধরনের থেরাপিস্টের কাছে যাব, আমি সাইকোলজিস্টের কাছে যাব, কাউন্সিলরের কাছে যাব, এবং এই সিবিটি বেসড এই ইন্টারভেনশন প্রসেসগুলির দ্বারস্থ হব, এবং আমি চেষ্টা করব আমি নিজেকে বের করে নিয়ে আসা। এর পাশাপাশি যেটা দরকার, 4 নম্বর, যে ডিজিটাল ডিটক্স ইনিশিয়েটিভ। এটি যেমন আমরা নিচ্ছি ব্যক্তিগত ভাবে, এই 3টে যেটা আমি বললাম, এই 3টে হচ্ছে ব্যক্তিগত ভাবে আমরা এই ডিজিটাল ডিটক্স ইনিশিয়েটিভ নিচ্ছি। পাশাপাশি আমাদের গভর্নমেন্টকেও, আমাদের সরকার বলো বা আমাদের যে যারা নীতি নির্ধারক, তাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে আরো কি পরিমাণে এই অ্যালগোরিদমকে ট্রান্সপারেন্ট ওয়েতে ব্যবহার করা যায়, কি পরিমাণে এই অ্যালগোরিদমকে একটি নৈতিক কাঠামো দেওয়া যায়, যেন আমাদের এই ক্ষতির পরিমাণটা কমানো যায়। ফলে সরকারের এটা দায়িত্ব যে সরকার কিভাবে এই প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করতে দেবে, বা সরকার কিভাবে এই ট্রান্সপারেন্সিটা বজায় রাখবে। ফলে এটা তাদের দায়িত্ব। ফলে এই যে বিষয়গুলি রয়েছে, এর মাধ্যমে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিটি, আমাদের যে ইনভলভমেন্ট, এটাকে আমরা অনেক বেশি পরিমাণে নেগেটিভ থেকে পজিটিভ দিকে পরিচালিত করতে পারি। এখানে আমি যা যা বললাম তার একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, যে আমরা রেগুলেটরি ফ্রেমওয়ার্কস করতে পারি, হ্যাঁ, আমরা ইউজেস মনিটরিং করতে পারি, আমরা ডিজিটাল লিটারেসি নিতে পারি, আমরা ডিজিটাল ডিটক্সের কথা বলতে পারি। এরপরে কনক্লুশনে আমরা যেটা বলবো, এটাই অলরেডি বলা হয়েছে। কনক্লুশনে আমি যেটা বলবো যে সোশ্যাল মিডিয়া অবশ্যই একটি পাওয়ারফুল টুল, যদি আমরা এর রিস্ক এবং এর যে নেগেটিভিটি সেটাকে মাথায় রেখে ব্যবহার করি, তাহলে, এবং সচেতনভাবে যদি আমরা ব্যবহার করি। যতক্ষণ না আমরা ব্যক্তিগত পর্যায়ে সচেতন হচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা কোনো টেকনোলজিক্যাল ইনভেনশন থেকেই কিন্তু আমরা পজিটিভ আউটপুট নিতে পারবো না, পেতে পারি না। ফলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে শিক্ষিত করতে হবে, আমাদের নিজেদেরকে অ্যাওয়্যার করতে হবে, এবং এইটি কিভাবে ব্যবহার করব, কতক্ষণ ব্যবহার করব, কি কি কন্টেন্ট দেখব, এই বিষয় সম্পর্কে আমাদের নিজেদেরকে একটি গাইডলাইন তৈরি করতে হবে। আর যেটা রয়েছে যে এই বিষয় সম্পর্কে আরো বেশি পরিমাণে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হওয়া দরকার,
এই বিষয় সম্পর্কে তোমাদের মধ্যে ডিবেট এবং তোমাদের কুইজ কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন, এই বিষয়গুলি হওয়া দরকার, যেন আমরা এই বিষয় সম্পর্কে কথা বলি। এবং আরো একটি বিষয় হতে পারে যে আমরা আমাদের কারিকুলাম, যেটা স্কুল পাঠ্য হতে পারে বা কলেজের সিলেবাস হতে পারে, এই বিষয়গুলিকে আমরা ইনভলভ করতে পারি, যেন আমরা প্রত্যক্ষভাবে এই বিষয়ের যে রিস্ক ফ্যাক্টর সেগুলো সম্পর্কে আমরা জানি এবং জেনে তারপরে আমরা এই ধরনের সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করি। ধন্যবাদ। আশা করি আমার বক্তব্য আজকে তোমরা শুনেছো। এখন তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যারকে অনেক ধন্যবাদ অসাধারণ এই একটা উপস্থাপনার জন্য। আমরা নানানভাবে সমৃদ্ধ হয়েছি। আমি এখন ছাত্রছাত্রীদের কাছে এবং আমাদের এখানে উপস্থিত যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সবাইকেই বলছি যে ওনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে তারা যেন সেটা করেন। ছাত্রছাত্রীরা, তোমাদের কারোর প্রশ্ন নেই? তোমাদের প্রশ্ন থাকলে একটু করে নাও, মানে তোমরা তো সবই শুনলে, তবুও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে একটু জিজ্ঞেস করে নিতে। এটা আলোচনা, প্রশ্ন নয়। তোমাদের যদি কোনো তোমাদেরও যদি কিছু জানানোর থাকে সেটা জানাতে পারো। এখানে উপস্থিত যারা মানে ছাত্রছাত্রী বাদেও যারা রয়েছেন অধ্যাপক অধ্যাপিকা, তারাও প্রশ্ন করতে পারেন। তাদেরকেও আমরা বলছি যে একটু সক্রিয়ভাবে আলোচনায় যদি অংশগ্রহণ করেন তাহলে এই আলোচনাটা আরো সমৃদ্ধ হয়। আচ্ছা, আর যিনি হাত তুলেছেন তিনি প্রশ্ন করুন। হ্যাঁ, বলুন। খুব ভালো আলোচনা হলো। আমি সুদীপ্তা পাল, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। কোনো প্রশ্ন নয়, বিষয়টা খুব ইন্টারেস্টিং, যার জন্য আমি জয়েন করেছি। আসলে সত্যি কথা, যখন কখনো কখনো এটা আমরা ফেস করি, আমি বিশেষ করে ক্লাসেও ফেস করেছি বলে এটা রাখতে চাইছি। তো যেটা দেখা যায় যে স্টুডেন্টরা ক্লাসে এসেও তারা তাদের মনোযোগটা এতটাই কমে যায় যে তারা ওই মোবাইলটাকে তাদের অন করাই থাকে। তাদেরকে বলা থাকে যে আমি ক্লাসে যেমন ঢুকেই বলি শুধু ফোনটাকে সাইলেন্ট করা নয়, ফোনটাকে মানে একদম ভাইব্রেট মোডেও না রাখতে। কারণ কি, যখন ভাইব্রেট হয় তখন ওই যে কথাটা স্পিকার বললেন যে সঙ্গে সঙ্গে ওই যে কি মেসেজ এলো, কে কি করলো এটা। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা, তারা কিন্তু সেটাতে তারা অ্যাভয়েড করতে পারছে না। এটা একটা খুব সত্যি সত্যি দিনকে দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমি রিসেন্টলি একটি ক্লাসে গিয়েছিলাম, সেটি এই ধরনের পড়াশোনার ক্লাস নয়, সেটি একটি গানের ক্লাস ছিল। তো আমি দেখলাম যে মানে সেখানে একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম। ধরুন কারোকে একটা জিজ্ঞেস করা হচ্ছে গানের কোনো একটা বিষয়, সেখানেও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। তো সে জিজ্ঞেস করা হচ্ছে, যেহেতু তাকে জিজ্ঞেস করা হচ্ছে, অন্য একটি, সে যথেষ্ট বড় একটি বাচ্চা, তাকে জিজ্ঞেস করা হচ্ছে না। সে তখন মোবাইলে কিছু একটা দেখছে। তো তখন দিদি জিজ্ঞেস করলেন যে, "তুমি কি দেখছো?" বলছে, "না, আমাকে তো আর প্রশ্ন করা হয়নি। তাই আমি কোনো ক্লাসে ডিস্টার্ব করিনি। কারণ ক্লাসে কেউ কথা বলা যায় না। তো ডিস্টার্ব করি, আমি দেখছি খুব।" এই যে একটা, আমি আমি তো ডিস্টার্ব করছি না। মানে মানে আমাদের কি হয়, ক্লাসে ডিস্টার্ব করবে না, হ্যাঁ? তোমরা কথা বলবে না কাউকে যখন প্রশ্ন করা হবে। কিন্তু এই অভ্যাসটাও চলে গেছে যে তুমি তোমার কথাটা কিন্তু অন্য জায়গা থেকেও তুমি তোমার উত্তরটা পেতে পারো। এইটা আমাদের ভীষণ, এই ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন টা বার করে দিচ্ছে। এটা আমার একটা অবজারভেশন, আমি উনার সাথে যোগ করলাম। আমার একটি ছোট মানে জিজ্ঞাস্য আছে যে, আমরা তো আলোচনা করছি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে, যারা ১৮ বছর হয়ে গেছে, যাদের সোশ্যাল মিডিয়াতে অ্যা অ্যাকাউন্ট করার অধিকার তাদের আছে। কিন্তু এমনও আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করার অধিকার নেই, বাচ্চা খুলছেও না। কিন্তু গার্ডিয়ানরাই অনেক সময় এত বেশি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে পড়ছে যে সে তার বাচ্চাটিও সেখানে আ মাকে দেখে বা বাবাকে দেখে সে ডিমান্ড করছে যে স্কুলের যে সমস্ত কাজগুলো আছে সেগুলোতে তাকে ইনভলভ হতেই হবে, সেজন্য তাকে এখানে লাগবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি স্পিকারের কাছে অনুরোধ করব যে তিনি কিভাবে এটাকে রেগুলেট করার বা এটাকে কিভাবে দেখছেন, সেটা যদি একজন সমাজতত্ত্ববিদ হিসেবে একটু আলোকপাত করেন। ধন্যবাদ।
থ্যাংক ইউ ম্যাম আপনার অসাধারণ বক্তব্যের জন্য। এই বিষয়ে এটা একটি জ্বলন্ত সমস্যা। এটা আমরা প্রত্যেকটা পরিবারেই দেখি যে আমাদের বর্তমানে এই মোবাইল ছাড়া আমাদের সে অফিসের কাজ বলুন বা স্কুলের কাজ বলুন কোনোটাই সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত ইভেন আমিও প্রতিনিয়তই প্রিন্সিপাল স্যার হয়তো কোনো মেসেজ দিলেন, আমি রাত্রি 9:30টার সময় আমি সেটা চেক করতে বসে গেলাম। ছেলে এসে হয়তো বলছে যে তুমি কেন এতক্ষণ সবসময় মোবাইল কেন দেখছো? আমি তাকে তখন আমি এটা বোঝাতে ব্যর্থ হই যে না বাবা, এটা কাজের জিনিস। আসলে এটা সমস্যাটা এইভাবে হয়ে গেছে যে একজন সমাজতাত্ত্বিক হিসেবে আমি এটা বলতে বলি যে এই ওয়ার্ক এবং পার্সোনাল লাইফের যে সীমারেখা আজকের দিনে সেটা কিন্তু আর নেই। একটা সময় ছিল যখন যে 4টে বা 4:30 অবধি আমি অফিসের কাজ করলাম বা কলেজে পড়ালাম বা স্কুলের কাজ করলাম এবং তারপরে বাড়ি এলাম এবং আমি আমার সন্তানদের সঙ্গে বা ছেলে মেয়েদের সঙ্গে আমি সময় কাটালাম। ফলে আমি একজন গার্জিয়ান হিসেবে আমার যে রোল, একজন একজন যে প্যারেন্ট হিসেবে আমার যে রোল, সেই ভূমিকাটা কোথাও যেন আমি হারিয়ে ফেলছি। আমি আমার সেই ভূমিকা সম্পর্কে সচেতন নই বলেই আমি সর্বদাই আমি আমার মোবাইল নিয়ে সেই ধরনের কাজগুলি করতে ব্যস্ত এবং যে সময়টা আমার ছেলে বা মেয়েকে দেওয়ার ছিল সেই সময়টিও আমি দিচ্ছি না। এর ফলেই সমস্যাটা তৈরি হয়। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের একটি নিয়ম, ওই ডিসিপ্লিন, এটা ছাড়া কোনো আর সমাধান তো আমি দেখছি না। যে আমাদেরকে ডিসিপ্লিন ওয়েতেই কাজ করতে হবে যে আমি দিনের কোন সময়টাই অফিসের মেল চেক করব বা কোন সময়ে ওর স্কুলের ওই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি দেখব, দেখে তাকে সেখানে ইনভলভ করব। এটা আমার মনে হয় যে খুব অ্যাক্টিভলি এবং এটা বাবা এবং মা উভয়কেই এই দায়িত্বটা নিতে হবে যে খুব অ্যাক্টিভলি এটা করতে হবে। যে দিনের একটি নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া যে তুমি যেমন তোমার স্কুলের হোমওয়ার্কটি দেখবে হোয়াটসঅ্যাপ থেকে, একইভাবে আমি দিনের একটি নির্দিষ্ট সময়ে আমি আমার অফিসের সেই বিষয়টি দেখব। এমন নয় যে আমি সুযোগ পেলাম এবং যখনই আমার হাতে ফোন রয়েছে 5 মিনিট পর পর আমি নোটিফিকেশনগুলো চেক করছি। এই যে বদঅভ্যাস, এই যে অভ্যাস, এই অভ্যাসকে আমাদের পরিবর্তন করতে হবে। তাছাড়া এই বিষয় থেকে বেরোনোর বা মুক্তির তো আমি কোনো রাস্তা দেখি না। আমি স্পিকারকে জিজ্ঞেস করব, সে এটা কি শুধু বদঅভ্যাস, এটা কি কোনো প্রেশার নেই? মানে এই যে এত সময়ে অসময়ে যখন খুশি মেল চলে আসা এবং তার তৎক্ষণাৎ উত্তর দেওয়া, এই একটা যে অদ্ভুত, মানে আজকে আমার খুব মনে হচ্ছে আমরা মে ডে পালন করি, মে ডে একটা খুব সুন্দর ছুটি এনজয় করি 8 ঘন্টা ডিউটির কথা ভেবে। 8 ঘন্টা ডিউটিটার কথাটা খুব স্পেসিফিক, আমাদের প্রত্যেকের ডিউটি আওয়ার্স বলে কিছু থাকে। সেই 8 ঘন্টা ডিউটি মানে হচ্ছে 8 ঘন্টা আমি অফিসিয়াল কাজে ব্যস্ত থাকবো, তারপরেও কিন্তু প্রত্যেকটি মানুষের তার বিভিন্ন জায়গায় তার রোল প্লে থাকে, তার ডিউটি থাকে। যদি আমি রোলটাকে রোল বলি, তার ডিউটিটাকে ডিউটি বলি। তো অদ্ভুত ভাবে 8 ঘন্টার জন্য যে দাবিটা একটা সময় মানুষ তৈরি করেছিল, সেটা কাদের জন্য? সেই 8 ঘন্টার জায়গাটা কিভাবে মুছে যাচ্ছে, একজন সমাজতাত্ত্বিক হিসাবে আপনার কি মতামত? এইটা তো খুব স্পষ্ট যে ম্যাডাম দেখুন আজকে যে পরিমাণে এই সবকিছু গুলিয়ে দেওয়া হচ্ছে, যে শ্রমিক হিসেবে আজকে শুধুমাত্র যে 8 ঘন্টায় কাজ করব এবং আমার পরিবারের একটি সময় থাকবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করব এবং আমি মানসিকভাবে খুব ভালো থাকবো, এই ভালো থাকার বিষয়টিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। এবং খুব ইচ্ছাকৃতভাবেই আমি বলবো যে এই পুঁজিবাদী ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থার যে মতাদর্শ, আইডিওলজি, আমরা সবাই জানি এটা যে কিভাবে এই সর্বগ্রাসী মতাদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, যেখানে শ্রমিক যে ট্র্যাডিশনাল ওয়েতে যে শ্রমিকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিয়ে আজকে আর শ্রমিককে দেখা হচ্ছে না। একজন মানুষকে দেখা হচ্ছে যে তার থেকে আউটপুটটা নিতে হবে। সেটা হতে পারে রাত্রি 12টার সময়, সেটা হতে পারে রাত্রি 1টার সময় বা ভোর 4টের সময়। ইভেন আমি যখন আমার পুরনো কলেজ ছেড়ে আমি আমার নতুন কলেজে এলাম, আমি উড়িষ্যার একদম পার্শ্ববর্তী একটি কলেজে আমি আমার কেরিয়ার শুরু করি 2014 থেকে। এবং 2022-এ যখন আমি ঝাড়গ্রামে শহরে এলাম, তখন আমি দেখলাম যে আমার সচেতন কলিগ যারা রয়েছেন তারা প্রত্যেকে ভোর 4টের সময়ও অফিসিয়াল মেসেজ করছেন এবং দেখছেন। ভোর 4টের সময়ও তারা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। আমার মনে হয় যে কোথাও যেন আমরা নিজেরাও এই অ্যাক্সেসটা দিয়ে ফেলছি প্রতিনিয়ত। অবশ্যই আমাদের উপরে তো একটি চাপ থাকেই। বিকাশ ভবন থেকে রাত্রি 10টায় মিটিং করছে, তখন তো অ্যাজ এ আইকিউএসি কোঅর্ডিনেটর বা কোনো কমিটির মেম্বার হিসেবে আমাকে জয়েন করতেই হবে, সেই মিটিংটা করতেই হচ্ছে। সেখানে আমার কিছু করার থাকে না।
স্ট্রাকচারটা এরকমই হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কোথাও যেন আমরাও এই স্রোতে গা ভাসিয়ে চলেছি। আমার বক্তব্য হচ্ছে যে এখানে আমরা আমাদের দিক থেকে যদি একটি প্রতিবাদ আসে যে না, আমি খুব গুরুত্বপূর্ণ না হলে আমি রাত্রি 9টা বা 9:30টার পরে আমি কোনো মেলের উত্তর দেব না, সেটা পরবর্তী দিন সকাল 8টার পরেই দেব বা 10টার সময়েই দেব, তাহলে মনে হয় কোথাও একটা প্রতিরোধের একটি দেওয়াল তোলা যায়। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। আর কারুর কোনো প্রশ্ন কি আছে? আমার একটু ছোটই সংযোজন রয়েছে যে স্যার বললেন যে ব্যক্তিগত প্রচেষ্টায় অনেকটাই প্রতিরোধ করা সম্ভব, হয়তো সম্ভব, কিন্তু কোথাও যে এই যে পাবলিক মানে প্রাইভেট লাইফ এবং প্রফেশনাল লাইফ কনস্ট্যান্ট গুলিয়ে যাচ্ছে। ধরুন এখনই তো 8টা বাজে, হ্যাঁ, তো এই প্রতিরোধ করবার প্রসেসটা আমরা এখনো সঠিকভাবে বুঝে উঠতে হয়তো পারিনি, কিন্তু হয়তো কোনো একদিন পারবো, এটা আমার মনে হয়। যে কারণ এখানেই এই প্রতিরোধগুলোই হয়তো ভবিষ্যতের কোনো ধরনের একটা প্রতিরোধের জন্ম দেবে। কারণ এইটুকুই আমার দিক থেকে একটু সংযোজন। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো। আর ছাত্রছাত্রীদের আসলে হয়তো প্রশ্ন আছে, তারা গুছিয়ে বলে উঠতে পারছে না আমার ধারণা। হ্যাঁ, মানে ছাত্রছাত্রীদের এত সুন্দর একটি বিষয় এবং এটা আমাদের লাইফের সঙ্গে রিলেটেড। আমার মনে হয় যে যদি একজন ছাত্রছাত্রীও সাহস করে একটু কিছু বলে, তোমাদের প্রশ্ন করতে হবে না, তো তোমাদের যদি কি মনে হলো, তোমাদের যদি একটু চিন্তা ভাবনাগুলি শেয়ার করো, একজন, বেশি নয়। না ম্যাডাম, মনে হয় আমার কেউ মনে হচ্ছে ওরা আসলে এই বিষয়টা এতটাই জটিল একটা বিষয়, আর আমাদের ছাত্রছাত্রীরা 18-19 বছরের ছাত্রছাত্রী, তারা এতটাই জিনিসটার মধ্যে হয়তো রয়েছে যে তারা প্রশ্নটা করে উঠতে পারছে না। হ্যাঁ, বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং আমরা অনেকভাবেই সমৃদ্ধ হয়েছি আপনার কাছ থেকে। আমরা এবার আস্তে আস্তে শেষের দিকে এগোবো। আমি প্রফেসর আয়তী ব্যানার্জিকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কস বা ধন্যবাদ জ্ঞাপনের জন্য, এবং সেই ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। সবাইকে অনেক ধন্যবাদ। Hello. Hello everyone. Uh, on behalf of Durgapur Government College, I express my heartfelt gratitude for making today's seminar on Trapped in the Feed, Understanding Social Media Addiction a truly enriching experience. This event that has been organized by the Students' Health, Welfare and Psychological Counseling Cell under the Institute's Innovation Council in collaboration with NSS Unit 1 and Unit 2, Durgapur Government College, was both insightful and inspiring. A special thank you to Dr. Joheb Islam, Assistant Professor in Sociology, Rani Indira Devi Government Girls College, Jhargram, for generously sharing his knowledge with us. We are deeply grateful to our principal, Dr. Debnath Palit sir, for his unwavering support to organize such programs. Our sincere thanks also go to President of Institutions Innovation Council, Dr. Nivedita Acharji ma'am, Program Officer of NSS Units, Pritha Goswami madam, and Shivaji Reed sir. I extend my thanks to the joint coordinators of Students' Health, Welfare and Psychological Counseling Cell, Shohini Roy ma'am and Shumana Chandu ma'am, and all the members of the Students' Health, Welfare and Psychological Counseling Cell for their tireless efforts. To all the students and participants, your enthusiasm and active involvement made this seminar all the more meaningful. Thank you again and best wishes for your future endeavors.
Thank you. থ্যাংক ইউ। আমাদের এখানেই আমরা শেষ করছি। সবাইকে শুভরাত্রি।